আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জয়কলি আয়োজিত ডিসিইউ অ্যাডমিশন টেস্টের আজকের রসায়ন ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ম্যারাথন ক্লাসে। আজকে আমরা রসায়নের ফার্স্ট এবং সেকেন্ড পেপারের গুরুত্বপূর্ণ টপ 60 এমসিকিউ সলভ করব। সো তোমরা যারা আজকে লাইভে যুক্ত হয়েছে একটু কমেন্ট করে জানাও যে সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি এন্ড ভিডিওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি, একটু সবাই কমেন্ট করে জানাও। সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি, ভিডিওটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি, সবাই একটু কমেন্ট করে জানাও তো। আচ্ছা, তো সবাই একটু কমেন্ট করে জানাও তো যে সাউন্ডটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি। সবাই দ্রুত যুক্ত হয়ে যাও লাইভে। ওকে, সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা আর 1 মিনিট অপেক্ষা করব, তারপর ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব। সবাই একটু কমেন্ট করে জানাও তো যে সবকিছু ক্লিয়ার আছে নাকি। ওকে, আয়শা সিদ্দিকী বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমরা 30 সেকেন্ড অপেক্ষা করব, তারপরেই ক্লাসটা শুরু করব। সো এই ফাঁকে কারো কোনো কোশ্চেন থাকলে ডিসিইউ রিলেটেড আমাদেরকে জানাতে পারো। ওকে। আর আমাদের কিন্তু আজকে ক্লাস শেষে এক্সামেরও ব্যবস্থা থাকবে। সো সবাই আর কি ক্লাস শেষে এক্সামে অংশগ্রহণ করবে অবশ্যই। ওকে। জয়গুলি পেজ আর কি মেইনলি এক্সামটা হবে। আর 10 সেকেন্ড, তারপরে ক্লাসটা শুরু করবো। আর মাত্র 10 সেকেন্ড অপেক্ষা করবো, তারপরে ক্লাসটা শুরু করবো। ওকে। আর এই যে তোমরা একটা এক্সামের লিংক দেখতে পাচ্ছ, ক্লাস শেষে কিন্তু এই লিংকে তোমরা এক্সামও দিতে পারবা। ওকে। চলো আমরা শুরু করি। ফার্স্টে হচ্ছে আমরা 1 নাম্বার কোশ্চেন, যেটা সেটা কি বলা হয়েছে, একটা তোমার হচ্ছে নাইট্রোজেনের মৌলের বলা হয়েছে আইসোটোপে নিউট্রন সংখ্যা কত। সো বলো এই 1 নাম্বার কোশ্চেন আনসার দাও তো। আমরা ফার্স্টে সহজ কোশ্চেন দিয়ে শুরু করি। ফার্স্ট যে কোশ্চেনটা বলা হয়েছে যে নাইট্রোজেন আইসোটোপে তোমার হচ্ছে নিউট্রন সংখ্যাটা কত। সো এই কোশ্চেনটার আনসার সবাই দ্রুত দিয়ে দাও। সো 1 নাম্বার কোশ্চেনটার আনসার সবাই দ্রুত দিয়ে যাও। এটা দিই। হ্যাঁ, বলা হয়েছে যে নিউট্রন সংখ্যা কত, নাইট্রোজেন আইসোটোপের নিউট্রন সংখ্যাটা কত। So, 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সার সবাই দ্রুত দিয়ে দাও। দেখি 1 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা সবাই দ্রুত দিয়ে দাও। ভাইয়া জয়কলি ইংলিশ বিচিত্রা হবে কবে প্রকাশিত হবে? তুমি হচ্ছে জয়কলি পেজে মেসেজ দাও, তোমাকে ডিটেলসে বলে দিবে আর কি। জয়কলি পেজে মেসেজ দিলেই তোমাকে সম্পূর্ণ ডিটেলসে বলে দেওয়া হবে। আচ্ছা, তো সবাই আর কি 1 নাম্বার কোশ্চেনের উত্তর দ্রুত দিয়ে দাও। ওকে। 8 বলছো, 8 বলছো, একের 8, 8 মনে হচ্ছে 8 না বলে এবিসিডি কমেন্ট করলে বেটার হয় আর কি। সো দেখো আমরা হচ্ছে জানি কি প্রোটন সংখ্যা, ঠিক আছে, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা মিলে আমাদের কি হয় বলতো। প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা মিলে কিন্তু আমাদের কি হয়, ভর সংখ্যা, তাই না? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা মিলে আমাদের কি হয়, ভর সংখ্যা। সো এখানে কি জানতে চাইছে, এখানে জানতে চাইছে নিউট্রন সংখ্যাটা কত। সো ভর সংখ্যা তোমাকে দেওয়া আছে, প্রোটন সংখ্যাও দেওয়া আছে, নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত, 7, প্রোটন সংখ্যাও কত, পারমাণবিক সংখ্যাও 7, তারপর ইলেকট্রন সংখ্যা কত, 7। সো দেখো তোমাকে এখানে প্রোটন সংখ্যা দেওয়া আছে কত, 7 দেওয়া আছে।
নিউট্রন সংখ্যা বের করতে বলছে। ওকে, নিউট্রন সংখ্যা আমরা লিখলাম। আর ভর সংখ্যা কত দেওয়া আছে? 15 দেওয়া আছে। সো তুমি জাস্ট বিয়োগ করে দিবা, 15 থেকে 7 বিয়োগ করে দিলে কত পাও? 8 পাও আর কি। ঠিক আছে, আমরা কি শিখলাম? তাহলে ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বাদ দিয়ে দিই তাহলে কি পাওয়া যায় বলতো? নিউট্রন সংখ্যাটা পাওয়া যায়। সো 15 থেকে 7 বাদ দিলে কত পাই? 8 পাই। তাহলে অ্যান্সার কত হবে? একের অ্যান্সার হবে কয় নাম্বারটা? বি নাম্বার। ওকে, একের অ্যান্সার কোনটা হবে? একের অ্যান্সার হবে বি নাম্বার। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। আলফা কণা কোনটা? দেখো আলফা কণা কোনটা, কেমিস্ট্রি কোশ্চেন খুব কঠিন কিন্তু হবে না। তুমি ডিসিইউ তে দেখবা 25টার মধ্যে 15টা এমনি তোমার সহজ থাকবে, বাকি 10টা একটু হার্ড থাকবে। বাট ওই 15টা পারার জন্য তোমার কিন্তু আহামরি বলা যায় যে মানে ওই 10টার জন্য আহামরি কিন্তু তোমার চান্স মিস হবে না। তোমার যে সহজ যে 15টা আসবে এটা যদি তুমি ভালো মতো পারো তাহলে ইনশাআল্লাহ তোমার চান্স হয়ে যাবে। সো দেখো এটা সহজ জিনিস যে আলফা কণা কোনটা। তো আলফা কণা কোনটা এটা কিন্তু আমরা জানি যে দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা কি বলি? আলফা কণা। তো হিলিয়ামের সংকেত কি বলতো? হিলিয়ামের সংকেত কি? এখানে 4, এখানে 2, এখানে কি হিলিয়াম 2 প্লাস। মানে আলফা কণার হিলিয়াম সেমি, জাস্ট হিলিয়াম থেকে যখন দুইটা ইলেকট্রন বের হয়ে যায় তখন হিলিয়াম যে দ্বি ধনাত্মক আয়নে পরিণত হয় তখনই আমরা সেটাকে কি বলি বলতো? আলফা কণা বলি। সো এখানে আলফা কণা তাহলে কোনটা হবে আলফা কণা বলতো? এই যে 4/2। আচ্ছা না, এখানে আবার দেখো অপশন কিন্তু কোশ্চেনটা খুব ইজি মনে হচ্ছে, বাট দেখো এখানে দেখো এইটা এটা কিন্তু অপশন সেমই, বাট এখানে শুধু হিলিয়াম 2 প্লাস আর এখানে কি বলতো? হিলিয়াম প্লাস। তাহলে কোনটা অ্যান্সার হবে? হিলিয়াম 2 প্লাস নাকি হিলিয়াম প্লাস? যখন দুইটা ইলেকট্রন বের হয়ে যায় তার মানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কিন্তু হবে বি। অনেকেই না দেখে ডি দাগাই দিবে, যেমন আমি দাগাই দিচ্ছিলাম ডি। সো এই ভুলটা করবা না, অপশন কিন্তু অনেক কাছাকাছি দেওয়া আছে। সো 2 নাম্বার কোশ্চেন অ্যান্সার কোনটা হবে ভাই? 2 নাম্বার কোশ্চেন অ্যান্সার হবে ডি নাম্বারটা। সরি, বি নাম্বারটা। কোনটা হবে? বি নাম্বারটা কি? ওকে, বি নাম্বারটা। আচ্ছা, এরপর আসি ভাই 3 নাম্বার কোশ্চেন। অ্যামোনিয়াম আয়নে মোট কয়টি নিউট্রন আছে? দেখি এই কোশ্চেনের অ্যান্সার দাও তো। অ্যামোনিয়াম আয়নে মোট কয়টি নিউট্রন আছে? এর পরের কোশ্চেন আনসার দাও। অ্যামোনিয়াম আয়নে দেখি 3 নাম্বার কোশ্চেন আনসার দাও সবাই। এর পরের কোশ্চেন আনসার সবাই দ্রুত দিয়ে দাও যে অ্যামোনিয়াম আয়নে মোট কতটি নিউট্রন আছে? দেখি পরের কোশ্চেন আনসার কে সঠিক দিতে পারো আগে। অ্যামোনিয়াম আয়নে কতটি কি আছে বলতো? নিউট্রন আছে। কি বলা হয়েছে? কতটি তোমার নিউট্রন আছে? কতটা কি আছে? নিউট্রন আছে। নিউট্রন সংখ্যাটা তোমার বের করতে বলা হয়েছে। ওকে, আমাদের অ্যান্সার গুলো এখনো আসে নাই, দেখি দ্রুত দাও দ্রুত। 7 বলছো? আচ্ছা, ওকে। সো চলো আমরা দেখি অ্যামোনিয়াম মানে কতটা নিউট্রন বিদ্যমান আছে। সো দেখো অ্যামোনিয়াম কি NH4 প্লাস আর কি। ওকে, NH4 প্লাস। তবে এই যে হাইড্রোজেন, হাইড্রোজেনে কি কোনো নিউট্রন আছে? হাইড্রোজেনে কি নাই? কোনো নিউট্রন নাই। হাইড্রোজেনে কি নাই? কোনো নিউট্রন নাই। ওকে, হ্যাঁ। আচ্ছা, ওকে। তো হাইড্রোজেনে কি নাই? কোনো নিউট্রন কিন্তু নাই। সো অ্যামোনিয়ামের হাইড্রোজেনে যেহেতু কোনো নিউট্রন নেই তাহলে এটা আমার কাউন্টই করা লাগবে না। আমার কাউন্ট করতে হবে কার? নাইট্রোজেন, এটা কাউন্ট করতে হবে। তবে নাইট্রোজেনে তোমার পারমাণবিক ভর কত? 14। ঠিক আছে, আর নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7। নাইট্রোজেনে তোমার যদি নিউট্রন সংখ্যা বের করতে হয় তাহলে নাইট্রোজেন নিউট্রন সংখ্যা কত আসবে বলো তো? 14 মাইনাস 7। তার মানে নাইট্রোজেন নিউট্রন সংখ্যা কত বলো তো? 7। মানে নাইট্রোজেন নিউট্রন সংখ্যা কত? 7। আর হাইড্রোজেনে কি নাই? কোনো নিউট্রনই নাই। হাইড্রোজেনের কোনো কি নাই? নিউট্রনই নাই, তাই না? সো তাহলে এখানে নিউট্রন সংখ্যা তুমি কয়টা পাচ্ছ বলো তো? অ্যামোনিয়ামে মাত্র 7টা নিউট্রন পাচ্ছ কিন্তু। অ্যামোনিয়ামে কয়টা নিউট্রন পাচ্ছ? 7টা। হ্যাঁ, জহুরা খাতুন সঠিক অ্যান্সার দিছো। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কিন্তু হবে 3 এর অ্যান্সার এ নাম্বারটা। ওকে, 3 এর অ্যান্সার এ নাম্বারটা। সো আমরা নিউট্রন সংখ্যা বলে এভাবে আলাদা আলাদা ভাবে হিসাব করবো। নাইট্রোজেনে কয়টা নিউট্রন আছে, হাইড্রোজেনে কয়টা নিউট্রন আছে, টোটাল যে কটা হবে সে কটা আমরা যোগ করবো। যেহেতু হাইড্রোজেনে কোনো নিউট্রন নেই এই ক্ষেত্রে আমরা যোগ করি নাই, 0 যোগ করছি আর কি। ওকে, আচ্ছা। এরপর আসি নিচের কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়? নিচের কোনটার ক্ষেত্রে কি প্রযোজ্য নয়? বোর তত্ত্ব প্রযোজ্য নয়। এখন জানতে হবে কি বোর তত্ত্ব কার ক্ষেত্রে প্রযোজ্য। সো বোর ক্ষেত্রে হচ্ছে একটা ইলেকট্রন যারা আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, একটা ইলেকট্রন। এখন একটা ইলেকট্রন আছে কার? শুধুমাত্র হাইড্রোজেনের আছে। সো শুধুমাত্র একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণু না, যদি আয়ন হয় সেটার ক্ষেত্রে কিন্তু বোর তত্ত্ব প্রযোজ্য। যার একটা ইলেকট্রন আছে, ফর এক্সাম্পল মনে করো হিলিয়াম। হিলিয়ামে কয়টা ইলেকট্রন আছে বলতো? আচ্ছা, ফর এক্সাম্পল মনে করো হিলিয়াম।
হিলিয়ামে কয়টা ইলেকট্রন আছে? হিলিয়ামে আছে হচ্ছে ভাইয়া তোমার 2টা ইলেকট্রন থাকে। বাট যখন হিলিয়ামটা প্লাস হয়ে যাবে তার মানে এখানে কয়টা ইলেকট্রন আছে বলো তো? একটা ইলেকট্রন আছে, ঠিক আছে। একইভাবে দেখো ভাই তুমি লিথিয়ামে দেখো, লিথিয়ামে কয়টা ইলেকট্রন আছে? 3টা। তাহলে লিথিয়ামের ক্ষেত্রে কি বর্ণনা করতে পারবে বোর তত্ত্ব? বোর তত্ত্ব কিন্তু লিথিয়ামের ক্ষেত্রে বর্ণনা করতে পারবে না। তাহলে দেখো লিথিয়াম প্লাসের ক্ষেত্রে পারবে? লিথিয়ামে তো ভাই 3টে ইলেকট্রন থাকে, লিথিয়াম প্লাসে কয়টা থাকে? 2টা। লিথিয়াম প্লাসেও কিন্তু পারবে না। তাহলে ভাই লিথিয়াম কত হলে পারবে? লিথিয়াম যদি ভাই 2 প্লাস হয়, লিথিয়াম যদি 2 প্লাস, তার মানে কি লিথিয়ামের 3টা থেকে 2টা ইলেকট্রন চলে গেছে, তাহলে কয়টা ইলেকট্রন আছে? একটা। সেক্ষেত্রে কিন্তু কি হবে? বোর তত্ত্বটা প্রযোজ্য হবে। মানে আমাকে দেখতে হবে যে একটা ইলেকট্রন কোথায় আছে, সেটার ক্ষেত্রে বোর তত্ত্ব আমার প্রযোজ্য হবে। সো দেখো হাইড্রোজেন প্লাস, হাইড্রোজেন একটা থাকে, হাইড্রোজেন প্লাসে কি কোনো ইলেকট্রনই নাই। হিলিয়াম প্লাস, হিলিয়াম প্লাসে কয়টা ইলেকট্রন আছে বলতো? হিলিয়াম প্লাসে হচ্ছে আমার, হিলিয়ামে 2টা, হিলিয়াম প্লাসে তাহলে কয়টা? একটা। ওকে। লিথিয়াম 2 প্লাস, লিথিয়ামে কয়টা আছে? 3টা। লিথিয়াম 2 প্লাস মানে কি 2টা বের হয়ে গেছে, 3টা থেকে 2টা বের হয়ে গেলে কয়টা থেকে? একটা থাকে। এখানে কয়টা হবে? একটা। আর হাইড্রোজেনে তো একটা আছেই। তাহলে বলা হয়েছে কি কোনটার ক্ষেত্রে প্রযোজ্য নয়। সো এইটা যেটা করবে বেশিরভাগ ভুল করে এ দাগাই দিবে আর কি, ঠিক আছে। দেখবি প্রযোজ্য কোনটা, হাইড্রোজেন দাগাই দিবে, কারণ ফার্স্ট অপশন মিলে গেছে। বাট বলছে কোনটা প্রযোজ্য নয়। সো আমরা দেখলাম যে এইটার ক্ষেত্রেও প্রযোজ্য, যেহেতু একটা আছে, এইটার ক্ষেত্রেও প্রযোজ্য, এইটার ক্ষেত্রেও প্রযোজ্য। প্রযোজ্য না কোনটার ক্ষেত্রে? এই যে হাইড্রোজেন প্লাস, এইটাই কি আছে? কোনো ইলেকট্রনই নাই, তাই না? সো এটার ক্ষেত্রে আমার বোর তত্ত্ব প্রযোজ্য হবে না। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে 4 এর বি নাম্বারটা। ওকে, 5 নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও। 5 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার সবাই পর দিয়ে দাও, নিচের অ্যান্সারটা। আচ্ছা দেখো, 5 নম্বরে কি বলা হয়েছে? আর্সেনিকে কয়টি যোজন ইলেকট্রন আছে? আর্সেনিকে কয়টা যোজন ইলেকট্রন আছে? পরে কোশ্চেনের আনসার তো সবাই, আর্সেনিকে কয়টা যোজন ইলেকট্রন আছে? আর তোমরা যারা মনে করো রসায়ন একটা ভালো প্রিপারেশন নিতে চাও, তোমরা হচ্ছে যে রসায়ন বিচিত্রা যে বইটা আছে, রসায়ন বিচিত্রা বইটা যদি ভালো মতো সলভ করো, এখানে কিন্তু খুব ভালো মতো ব্যাখ্যা দেওয়া আছে প্রতিটা কোশ্চেন। যদি তুমি যারা ডিসিউর প্রিপারেশন নিচ্ছ বা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, সবার জন্য কিন্তু এই রসায়ন বিচিত্রা বইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পড়া। কারণ এখানে খুব সুন্দর মতো কিন্তু তোমাকে থিওরি প্লাস কোশ্চেন, মানে টাইপ ওয়াইজ কোশ্চেন দেওয়া আছে আর কি। মনে করো ফর এক্সাম্পল তুমি হচ্ছে ফাজানের নীতি পড়তেছো, ফাজানের নীতি থিওরিটাও দেওয়া আছে, ওই ফাজানের নীতি রিলেটেড যত কোশ্চেন আছে সকল কোশ্চেন কিন্তু বইয়ে খুব সুন্দর মতো দেওয়া আছে। তো তোমরা চাইলে রসায়ন বিচিত্রা বইটা দ্রুত সংগ্রহ করে পড়া শুরু করো। এন্ড আমার এডমিশনের টাইমে আমি নিজেও কিন্তু রসায়ন বিচিত্রা পড়ছিলাম, এন্ড এটা কিন্তু খুবই গোছানো আর কি। তো রসায়ন বিচিত্রা বইটা কিভাবে নিবা বা কিভাবে অর্ডার করবা, সেটার জন্য জয়কলি পেজ যেটা আছে সেটায় মেসেজ দিলে তোমাকে ডিটেইলসে বলে দিবে। আচ্ছা, আর্সেনিকে কয়টা যোজন ইলেকট্রন আছে? আগে জানতে হবে আর্সেনিক কত নাম্বার গ্রুপের মৌল। সো গ্রুপ 15 যে মৌলগুলো আছে, যাদের মনে করো শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে, তারাই মেইনলি কি গ্রুপ 15 তে থাকে আর কি। সো গ্রুপ 15 তে কে কে আছে আমাদের এটাকে জানতে হবে। তুমি মনে রাখবে এই যে, মনে করো তুমি যখন ক্লাস 8 এ পরীক্ষা দাও, তোমাকে একটা জেএসসি সার্টিফিকেট দেয়। যখন বা তুমি ক্লাস 10 এ পাস করো, তখন তোমাকে একটা এসএসসি সার্টিফিকেট দেয়। তো আমার একটা মানে আন্টি ছিল, সে কি করছে, সে মাত্র ক্লাস 9 পাস করছে, সে 8 এর পর 9টা পাস করছে, আর পড়াশোনা করে নাই। তো এই যে 9 যে সে পাস করলো, এই পাস করে কি তার কোনো আলটিমেটলি লাভ হয়েছে? কষ্ট করে 1 বছর পড়লো, তার কিন্তু এসএসসি সার্টিফিকেটটা কিন্তু সে পায় নাই, সে শুধুমাত্র জেএসসি সার্টিফিকেটটাই কিন্তু পাইছে। তো সে কি করলো, এই যে কষ্টটা, এই যে 9 এত কষ্ট করে পড়ছে, আলটিমেটলি কোনো লাভ আছে? এসএসসি সার্টিফিকেট ছাড়া তো কোনো জায়গায় দামই নাই। তো সে কি করলো, এই কষ্টে কি করলো বলতো? বিষ খেলো। আমার সাথে সাথে সবাই একটু কমেন্ট করো, 9 পাস আন্টি বিষ খেলো। পাস বানানো আমরা পিএস লিখবো, সবাই পিএস এটুকু কমেন্ট করো, পিএএস এটুকু সবাই ভালো মতো কমেন্ট করো। পাস বানান কি? পিএএস, ঠিক আছে। 9 পাস আন্টি, 9 পাস আন্টি বিষ খেলো, ঠিক আছে। 9 পাস আন্টি কি খেলো বলতো? বিষ খেলো। তো ভাই 9 পাস আন্টি বিষ খেলো, তো কি হলো? 9 তে ভাই নাইট্রোজেন, পাশের পিতে ফসফরাস, এস এ আর্সেনিক, ঠিক আছে। তাহলে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক। 20 তে কি ভাইয়া? আচ্ছা, অ্যান্টিতে কি বলতো? আন্টিতে হচ্ছে অ্যান্টিমনি। আর বিশে কি বলতো? বিশে হচ্ছে বিসমাথ, ঠিক আছে। তাহলে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এরা সবাই কত নাম্বার গ্রুপের মৌল? গ্রুপ 15 মৌল, ঠিক আছে। কত নাম্বার গ্রুপের মৌল? গ্রুপ 15 মৌল। সো বলছে আর্সেনিকের কয়টি যোজন ইলেকট্রন আছে? সো গ্রুপ 15 যারা আছে তাদের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে বলছি? 5টা। কয়টা? 5টা। এটা দেখো সবাই, নাইট্রোজেনের শেষ কক্ষপথে 5টা, ফসফরাসেরও 5টা, আর্সেনিকেরও কয়টা আছে বলতো শেষ কক্ষপথে? 5টা আছে। সো এখানে তোমাকে আর্সেনিক জানতে চাইছে,
বাট ইন ফিউচার তোমাকে নাইট্রোজেনেরটা আস্ক করতে পারে, বা ফসফরাসেরটা আস্ক করতে পারে, বা অ্যান্টিমনি বা বিসমাথ সবগুলোর ক্ষেত্রে আস্ক করতে পারে। সো মনে রাখবে কত, গ্রুপ 15 মৌলেরা সবাই, ঠিক আছে। ওকে, তাহলে 5 এর आंसर হবে কি 5। সো তোমরা জয়গুলি পেজে কিন্তু নিয়মিত লাইভ ক্লাস হচ্ছে। সো তোমরা যারা জয়গুলি পেজে কানেক্টেড নাই দ্রুত কানেক্টেড হয়ে যাবা। আর এখানে কিন্তু তোমাদের নিয়মিত এই ডিসিউর আগ পর্যন্ত এইচএসসি ক্লাস হচ্ছে, ডিসিউর ক্লাস হচ্ছে, পাশাপাশি আমরা রাত্রেবেলা আজকে কিন্তু এইচএসসি ক্লাসও আছে, তারপর ডিসিউর ক্লাসও চলতেছে, সেকেন্ড টাইম ব্যাচের ক্লাস চলতেছে। সো তোমরা যারা এই যে একটা ভালো প্রিপারেশন নিতে চাও ফ্রিতে, তাদের জন্য কিন্তু তোমরা জয়গুলি পেজেই তুমি সমস্ত ফ্রি ক্লাস পেয়ে যাবা ইনশাল্লাহ। ওকে, আচ্ছা এবার আসি, নিম্নের বিকিরণগুলোর মধ্যে কোনটি শক্তি সবচেয়ে বেশি? 6 নম্বর কোশ্চেনের আনসার দাও। নিম্নের বিকিরণগুলোর মধ্যে কোনটা শক্তি সবচেয়ে বেশি? নিম্নের বিকিরণগুলোর মধ্যে কোনটা শক্তি সবচেয়ে বেশি? হ্যাঁ, আয়েশা সিদ্দিকা কমেন্ট করছে, ফাহমিদা খান মেঘ কমেন্ট করছে, আসনুবা তাসনিম তুনিহা কমেন্ট করছে। ওকে, আচ্ছা এরপর সবাই 6 নম্বর কোশ্চেনের আনসার দিয়ে দাও। 6 নম্বর কোশ্চেনের আনসার সবাই দ্রুত দিয়ে দাও। 6, দেখি 6 এর আনসার কে আগে দিছো। ওকে, 6 নাম্বার কোশ্চেন আছে, দাও 6, দ্রুত দ্রুত দেখি 6 এর অ্যান্সারটা দাও। 6 লিখে কমেন্ট করবা এ নাকি বি নাকি সি নাকি ডি, বলো। এটা একটু কোশ্চেন, মানে ডিপের কোশ্চেন, এইজন্য আমি তোমাদের অ্যান্সারটা চাচ্ছি আর কি, দেখি কে পারো এটার অ্যান্সার দিতে। 6 এর অ্যান্সার লাম বলছে আল্ট্রা ভায়োলেট। ওকে, বাকিরাও জানাও 6 নাম্বার কোশ্চেন অ্যান্সারটা। আচ্ছা দেখো, একজন বলছো সি, একজন বলছো ডি। আচ্ছা 6 এর একজন বলছো সি, একজন বলছো ডি, বাকিরাও জানাও। দেখি 6 নম্বর কোশ্চেনটা আমরা তোমাদের কাছে অ্যান্সার নিতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আসি, দেখো কি বলা হয়েছে, কোনটা শক্তি সবচেয়ে বেশি? তো শক্তির ফর্মুলা কি? ই ইকুয়াল টু কি এইচ নিউ, ই ইকুয়াল টু কি এইচ নিউ। সো কম্পাঙ্ক বের করা তো ঝামেলা, আমরা কম্পাঙ্কটা যাবো না। বা এইচ এফ, নিউ মানে কি কম্পাঙ্ক আর কি। সো নিউর পরিবর্তে আমরা কি লিখতে পারি বলতো, সি বাই ল্যামডা লিখতে পারি, তাই না? তাহলে ই ইকুয়াল টু কি সি বাই ল্যামডা, মানে সমানুপাতিক যদি তুমি চিন্তা করো, ই এর সাথে ল্যামডা সম্পর্ক কি বলতো, ব্যস্তানুপাতিক। ই এর সাথে ল্যামডার সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, মানে কি যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার শক্তি কম, আর যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার শক্তি বেশি, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো বলা হয়েছে কোনটার শক্তি সবচেয়ে বেশি, তার মানে কি বুঝাইছে, যে কোনটা ল্যামডা সবচেয়ে কম, এটা আমাকে বের করতে হবে, কোনটা ল্যামডা সবচেয়ে কম। ওকে, কোনটা ল্যামডা সবচেয়ে কম, ঠিক আছে। সো দেখো এখানে এবার ল্যামডা কম কার, দেখো তো ল্যামডা কম কার, এটা আমাকে দেখতে হবে। তো আমি যদি একটু দেখি যে সবচেয়ে ছোট কার, সবচেয়ে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট কার, আমি তোমাদের একবারে তরঙ্গ দৈর্ঘ্যের সিরিজটা মনে রাখাই দিচ্ছি। তো এবার সবচেয়ে ছোট কে রে বলতো, গামা রে, বা আর আগেও একটা আছে মহাজাগতিক রে, বাট এমনি হচ্ছে কোনটা, গামা রে আর কি। ওকে, গামা রে থেকে একটু বড় কে বলতো, এক্স রে। গামা রে থেকে একটু বড় কে এক্স রে। এক্স রে থেকে একটু বড় কে বলতো ইউভি। ইউভির পর কে ভাইয়া ভিজিবল, ঠিক আছে, ইউভির পর কে ভিজিবল, ভিজিবলের পর কে আইআর, তারপরে কে বলতো মাইক্রোওয়েভ, তারপরে কে বলতো রেডিও ওয়েভ। সবচেয়ে বড় কে, রেডিও ওয়েভ হচ্ছে সবচেয়ে বড়। তাহলে বলা হয়েছে কোনটা শক্তি সবচেয়ে বেশি, আমাকে দেখতে হবে ব্যাক কোনটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম আছে। তো দেখো এক্স রে গামা রে তো এখানে অপশনে নাই, আছে কে ইউভি আছে। তো দেখো ইউভি কি সবচেয়ে কম না, এখানে যে চারটা অপশন দেওয়া আছে, মাইক্রোওয়েভ এখানে সবচেয়ে বড়, ভিজিবল দেখো ইউভি থেকে বড়, ইনফ্রারেডও দেখো বড়, ঠিক আছে। সো সবচেয়ে ছোট কোনটা, ইউভি বা আল্ট্রাভায়োলেট আর কি। ওকে, সো এটা আমি কিভাবে মনে রাখতাম, মনে রাখাই দিই তোমাদেরকে কিভাবে সিরিয়ালি মনে রাখবা। তো সবচেয়ে ছোট দুইটা মনে রাখবা, গামা আর এক্স রে হচ্ছে সবচেয়ে ছোটর দিকে বা শুরুর দিকে। তারপরে দেখো ভিজিবল যেটা আছে, বুঝছো, ভিজিবল, ভিজিবল কি দিয়ে শুরু, বেগুনি দিয়ে শুরু, লাল দিয়ে শেষ, বেনি আসো কলা। তাহলে ভিজিবল যেহেতু বেগুনি দিয়ে শুরু আর লালে শেষ, তাহলে ভাই ভিজিবলের পরে যেটা থাকবে সেটা কি হবে বলতো, রেড রিলেটেড কিছু একটা। আর ভিজিবলের আগে যেটা থাকবে সেটা কি হবে, ভায়োলেটেড রিলেটেড কিছু একটা। কারণ কি ভায়োলেট মানে কি বেগুনি, তো বেগুনি দিয়ে যেহেতু শুরু হচ্ছে, তার মানে তার আগে যেটা আছে সেটা কি হবে, আলট্রা ভায়োলেট। আর যেহেতু লালে শেষ হচ্ছে ভিজিবলটা, তার মানে তারপরে যেটা আছে সেটা কি হবে, ইনফ্রারেড, মানে রেড কথাটা থাকবে আর কি। ওকে, সো এইগুলা এই পর্যন্ত কিন্তু আমার হয়ে গেল। লাস্টে দুইটা কি, মাইক্রোওয়েভ আর রেডিও ওয়েভ, ঠিক আছে। ফার্স্টে দুইটা গামা আর এক্স রে, আর লাস্টে দুইটা কি, মাইক্রো আর রেডিও। এটুকু সবাই বুঝছো? বুঝে থাকলে কমেন্ট করো ক্লিয়ার, যদি এটুকু বুঝে থাকো তাহলে সবাই একটু কমেন্ট করো ক্লিয়ার। তাহলে অ্যান্সার কোনটা হবে,
ছয়ের অ্যান্সার হবে সি নাম্বারটা। ওকে, যারা যারা সঠিক অ্যান্সার দিছো অসংখ্য ধন্যবাদ। এরপর আসি সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কোনটা সঠিক? দেখো সম্পৃক্ত আছে, অসম্পৃক্ত আছে। তো সম্পৃক্তর ক্ষেত্রে কোনটা সঠিক, ঠিক আছে? আর আরেকটা আছে কি, অধক্ষেপ পড়বে নাকি পড়বে না, ঠিক আছে? সো অধক্ষেপ বা হচ্ছে তোমার এখানে বলেছি সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কোনটা সঠিক, সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কোনটা সঠিক। ওকে, তো দেখো আমাদের তিনটা কন্ডিশন আছে, একটা আছে কি সম্পৃক্ত, একটা আছে অসম্পৃক্ত, ওকে, আর একটা কি আছে বলতো, আর একটা আছে হচ্ছে অতিপৃক্ত। তাহলে কি কি আছে, সম্পৃক্ত, অসম্পৃক্ত, আর একটা কি আছে বলতো, অতিপৃক্ত। আচ্ছা একটা সম্পৃক্ত, অসম্পৃক্ত, আর একটা কি আছে অতিপৃক্ত। তবে সম্পৃক্ত কখন হবে, যখন দুইটাই কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, কেএসপি ইকুয়াল টু কি হয়ে যাবে, কেআইপি, তখন হবে সম্পৃক্ত। আচ্ছা অতিপৃক্তটা কখন হবে, মানে যখন কখন অধক্ষেপ পড়বে। তবে মনে রাখবা যখন আমার অধপতন, অধপতন কার হয়, আমাদের নিজেদের হয়, যখন আমাদের অধপতন দিয়ে মনে রাখবা অতিপৃক্ত বা অধক্ষেপ হবে কখন। তো মনে রাখবা আমরা মানে কি আই, ঠিক আছে, কে আইপি যখন বড় হবে তখন কি হবে, অতিপৃক্ত বা অধক্ষিপ্ত আর কি। ওকে, তাহলে বাকি থাকলো বলতে অসম্পৃক্তটা। অসম্পৃক্তটা কখন হবে, যখন কেএসপি গ্রেটার দেন কেআইপি হবে আর কি। ওকে, এই তিনটা কন্ডিশন আমরা কিন্তু মনে রাখলাম। অ্যান্সার কোনটা হবে, দেখো সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত, তিনটাই আমি তোমাদেরকে কি করে দিলাম, ক্লিয়ার করে দিলাম আর কি। ওকে, তাহলে বলো অ্যান্সার কোনটা হবে, সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য। তাহলে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য হচ্ছে, কেএসপি ইকুয়াল টু কি হবে, কেআইপি, কেএসপি ইকুয়াল টু কি, কেআইপি। ওকে, তাহলে অ্যান্সার কোনটা, সাতের অ্যান্সার হবে ভাইয়া এ নাম্বারটা। ওকে, সাতের অ্যান্সার এ। তাহলে এই তিনটা কন্ডিশন সবাই মাথায় রাখবা। এরপর আসি কোনটির মধ্যে কর্ণ সম্পর্ক আছে, এর পরে কোশ্চেন আনসার দাও। আরেকটা বলে রাখি, তোমরা যারা এক্সাম দিতে চাও ক্লাসের পরে, জয়কলি পেজে কিন্তু তোমাদের ফ্রিতেই এক্সাম হচ্ছে আর কি। সো তোমরা এই যে কমেন্টে দেখো একটা লিংক দেওয়া আছে জয়কলি পেজে, তো এই লিংকে কিন্তু এক্সাম হবে, বা আমাদের যে গ্রুপটা আছে আমি গ্রুপে লিংক দিয়ে দিব, তোমরা ওখানে এক্সাম দিতে পারবা জয়কলির ফ্রি এক্সামটা। ওকে, আর যারা এখনো রসায়ন বিচিত্রা বইটা সংগ্রহ করো নাই, দ্রুত সংগ্রহ করে নাও। তাহলে এই মানে যারা সেকেন্ড টাইম দিবা তারা তো অবশ্যই সংগ্রহ করবা, আর যারা শেষ সময় একটা ভালো পরিমাণে কামব্যাক দিতে চাও তারা এই রসায়ন বিচিত্রা বইটা দ্রুত সংগ্রহ করে নাও। ওকে, আচ্ছা, সো আসি এবার 9 নম্বর কোশ্চেনের আনসার দিয়ে দাও। 9 নম্বর কোশ্চেনটা কি বলা হয়েছে, কোনটির মধ্যে কর্ণ সম্পর্ক রয়েছে, কর্ণ সম্পর্ক। তো দেখো কর্ণ সম্পর্ক পড়ার আগে তোমরা আগে আনসার দাও তো দেখি, যে আচ্ছা একজন বলছে এ, আচ্ছা বলো তো দেখি, বিরিয়ানি, বিরিয়ানি কার কার পছন্দ কমেন্ট করো তো দেখি, হাত তোলো তো, যে আমার বিরিয়ানি পছন্দ, এরকম কে কে আছো যার বিরিয়ানি পছন্দ, এটা একটু কমেন্ট করো তো, যে বিরিয়ানি কার কার পছন্দ। তো ভাইয়া দেখো আমার হচ্ছে বিরিয়ানির থেকে ভাইয়া বিরিয়ানি যে আলুটা আছে না, বুঝছো, বিরিয়ানির থেকে বিরিয়ানি যে আলুটা আছে সেটা আমার বেশি পছন্দ ছিল আর কি। ওকে, তো দেখে গেছে আমি অনেক ইয়া করে কষ্ট করে বিরিয়ানি একটা নিয়ে আসছি, আজকে খাবো বিরিয়ানি রাত্রে। তো খেতে যেয়ে দেখি যে বিরিয়ানির আলুটা দেখলাম যে বাসি, বিরিয়ানির আলুটা কি ছিল, বাসি ছিল। এখন বাসি আলু কি খাওয়া যাবে, বাসি আলু, বাসি আলু, আচ্ছা বাসি আলু কিন্তু খাওয়া যাবে না। তো আমাদের কি করতে হবে, এটা তোমাকে হচ্ছে, যে আমার একটা ফ্রেন্ড ছিল লিনা, ঠিক আছে, লিনা নামে একটা ফ্রেন্ড ছিল, হচ্ছে একটা ম্যাজিশিয়ান। ও কি করছে, বিরিয়ানির যে আলুটা আছে, বাসি আলুটা আছে, এটা কি করে দিছে বলতো, ঠিক করে দিছে। তাহলে ভাই বিরিয়ানির কি পছন্দ বলছিলাম, বিরিয়ানির হচ্ছে আমার আলুটা পছন্দ ছিল, আর বিরিয়ানির আলুটা কি ছিল বলতো, বাসি ছিল, কি ছিল, বাসি ছিল। কে এটা ঠিক করে দিছিল, লিনা নামে একজন ম্যাজিশিয়ান ছিল, সে হচ্ছে আমার এই বিরিয়ানির আলুটা কি করে দিছিল, বাসি আলুটা ঠিক করে দিছিল। তাহলে মনে রাখবা, বেরিলিয়ামের সাথে কার সম্পর্ক, কর্ণ সম্পর্ক, অ্যালুমিনিয়াম। বাসি বোরনের সাথে কার সম্পর্ক, সিলিকন, কর্ণ সম্পর্ক। আর লিনা কি ছিল, ম্যাজিশিয়ান ছিল, তাহলে লিথিয়ামের সাথে কার কর্ণ সম্পর্ক, ম্যাজিশিয়ান। তো দেখো এখানে কার সাথে দেওয়া, ম্যাগনেসিয়ামের সাথে ক্যালসিয়াম দেওয়া না, এখানে তো লিথিয়াম হওয়ার কথা ছিল, বাদ তাইলে সোডিয়াম পটাশিয়াম তো নাই, বাদ। এটা তবে একই কিসের মৌল, একই গ্রুপের মৌল আর কি, ঠিক আছে। এই দেখো বাসি কথাটা পাইছো, বাসি কথাটা কি পাইছো, বাসি কি পাইছো তোমরা। তোমার অ্যান্সার কোনটা হবে বলো তো, সাতের অ্যান্সার হবে সি নাম্বারটা। ভাই আজকে কৃষিগুচ্ছ থেকে এসএমএস আসলো সাথে চয়েস দেওয়ার জন্য, হ্যাঁ সাথে চয়েস দিয়ে দাও, যেহেতু মেসেজ আসছে তার মানে তোমার একটা সুযোগ আছে, তুমি দিয়ে দাও সাবজেক্ট চয়েস আর কি। ওকে, আচ্ছা, তো অ্যান্সার কোনটা হবে বলো তো, অ্যান্সার হবে কোনটা, 82। তাহলে 9 এর অ্যান্সার কোনটা, সি নাম্বার। ওকে, 9 এর অ্যান্সার তাহলে কোনটা হবে, সি হবে। যারা এ দিছো অ্যান্সার কিন্তু হয় নাই, অ্যান্সার হবে সি নাম্বারটা। এরপর সবাই 10 নাম্বার কোশ্চেন আনসার দাও। দৈত্যাকার অণু গঠন করে কোনটা বলো, দৈত্যাকার অণু গঠন করে কোনটা। এরপরের কোশ্চেন আনসার দাও তো, দৈত্যাকার অণু গঠন করে কোনটা।
দৈত্যাকার অণু গঠন করে কোনটা বলো? যারা এবিসিডি কমেন্ট করে একটু দাগ নাম্বার সহ কমেন্ট করবা, তাহলে আর কি বুঝতে সুবিধা হয়, না হলে আসলে বোঝা যায় না যে কোনটার অ্যান্সার দিচ্ছ। ওকে, 10-এর বি, কর্ণ সম্পর্ক দুইটা মূলের মধ্যে 9 গ্যাপ থাকবে। ঠিক আছে, তুমি তাহলে 9 যোগ করে হিসাব করো, সমস্যা নাই। তোমার যেটা যার যেটা ভালো লাগে সে সেটা হিসাব করবা, সমস্যা নেই। আর যারা এইভাবে মনে রাখতে পারবা তারা এইভাবে মনে রাখবা আর কি। ওকে, আপনি ম্যাজিশিয়ান, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা এরপরে কোশ্চেন আছে, 10 এর আনসার বি বলছো। সিলিকন অক্সাইড দ্বৈতাকার অণু গঠন করে কোনটা? ভাই দ্বৈতাকার অণু মানে কি বলতো? একসাথে অনেকগুলো একসাথে কি থাকতে পারে, যেমন বালি। সিলিকন মানে কি, সিলিকন অক্সাইড মানে কি বলতো? মেইনলি বালি। দেখো বালি কি থাকে, একসাথে অনেকগুলো থাকে না আর কি। সো বালি মেইনলি কি করে, দ্বৈতাকার অণু গঠন করে, একটার সাথে আরেকটা কানেক্টেড থেকে অনেক বড় আকারে একটা আকৃতি গঠন করে। এটাকে বলা হচ্ছে কি জায়ান্ট মলিকিউল বলা হয় কাকে? জায়ান্ট মলিকিউল বলা হয় কাকে? সিলিকন অক্সাইড কে। ঠিক আছে, বালিও দেখবা কিন্তু একটা থাকে না, একটা বালি কি তুমি দেখছো? একটা বালি কিন্তু থাকে না, বালি কিন্তু একসাথে অনেকগুলা থাকে, একটা স্ট্রাকচার ফর্ম করে আর কি। সো মনে রাখবা কোনটা, মানে হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। ওকে, আচ্ছা এরপর আসি, কোনটি ফেরোম্যাগনেটিক ধাতু? বলো কোনটা ফেরোম্যাগনেটিক ধাতু? এরপরে কোশ্চেন আনসার দাও তো, কোনটা ফেরোম্যাগনেটিক ধাতু? কোনটা, বলো কোনটা ফেরোম্যাগনেটিক ধাতু? 11 নম্বর কোশ্চেন আনসার দাও যে কোনটা ফেরোম্যাগনেটিক ধাতু? কোনটা ফেরোম্যাগনেটিক ধাতু? এর পরে কোশ্চেন আনসার দাও তো, কোনটা ফেরোম্যাগনেটিক ধাতু? 11। তবে ফেরোম্যাগনেটিক ধাতুগুলা মানে হচ্ছে কি, যাদেরকে মনে করো প্যারাচুম্বক আছে, ঠিক আছে, প্যারাচুম্বক আছে, ডায়াচুম্বক আছে, আরেকটা কি আছে বলো তো? ফেরোচুম্বক। তো প্যারাচুম্বক কারা? যারা চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয়, আর যারা বিকর্ষিত হয় তারা হচ্ছে ডায়াচুম্বক। আর ফেরোচুম্বক মানে কি, যাদেরকে একেবারে ডাইরেক্ট চুম্বক ক্ষেত্রে পরিণত করা যায় আর কি। তো এরা কারা মেইনলি মনে রাখবে, আমার সাথে সাথে কমেন্ট করো কি ফাঁকা নল। সবাই কমেন্ট করো কি ফাঁকা নল, এটা একটু সবাই কমেন্ট করো। ফাঁকা নল, এটা একটু সবাই কমেন্ট করো তো দেখি। ফাঁকা নল, এটা একটু সবাই কমেন্ট করো। কি কমেন্ট করবো ভাইয়া? ফাঁকা নল, ফাঁকা নল, এটা একটু সবাই কমেন্ট করো। ফাঁকা নল, ফাঁকা নল, এটা একটু সবাই কমেন্ট করো। ফাঁকা নল। ওকে, তো ভাই ফাঁকা নলে কি হলো? ফাঁকা নলের ভাই ফাতে হচ্ছে ফেরাস, কাতে কি কোবাল্ট, আর নলে কি বলতো? নলে হচ্ছে নিকেল। ঠিক আছে, তাহলে কি আয়রন কোবাল্ট, এটা কিন্তু কোবাল্ট। ঠিক আছে, আয়রন কোবাল্ট আর নিকেল। ফাঁকা নল, কমেন্ট করো কি ফাঁকা নল। তাহলে কি হবে দেখো, আয়রন কোবাল্ট আর নিকেল এরা কি সবাই ফেরোম্যাগনেটিক। তাহলে দেখো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এই যে নিকেল। বাকি কিন্তু নাই, যে কপার না, কিন্তু এটা কিন্তু কি বলতো কোবাল্ট। কপার হবে না, এটাও হবে না, এটাও হবে না আর কি। ওকে, তাহলে অ্যান্সার হবে এ নাম্বারটা। আচ্ছা এবার আসি, নিচের কোন আয়নটির আকার সবচেয়ে ছোট হবে? এই আকার ছোট বড় আমি একটা তোমাদেরকে শর্টকাট শিখাইছিলাম, সেটা হচ্ছে গাছ কাটার নিয়ম দিয়ে। সো গাছ কাটার নিয়ম মনে রাখবা। গাছ কাটার নিয়মটা কি আমি তোমাদেরকে একটু সহজে বুঝাই দিই। গাছ কাটার নিয়মটা তোমরা মনে রাখবা, মাইনাস, বুঝছো? মাইনাস মানে হচ্ছে ডাল লাগানো আর কি, বুঝছো? ডাল লাগানো, এটুকু আগে মনে রাখো। আর প্লাস মানে কি বলতো? ডাল কাটা। প্লাস মানে কি কাটা। দেখো না যে প্লাস মানে কি, এটা কাটার মতো দেখতে বা ক্রস সাইনের মতো দেখতে। আর মাইনাস মানে কি বলতো? ডাল অ্যাড করা। তো মনে রাখবা যে একটা গাছে, ফর এক্সাম্পল মনে করো একটা গাছে বা 3টা ডাল আছে আর কি, ঠিক আছে? তো যত মাইনাস হবে তার মানে আমি তো সেই কয়টা ডাল 3টার সাথে আরো অ্যাড করতেছি। আর প্লাস মানে কি করতেছি বলতো? 3টা থেকে আমি আরো কি করতেছি? কেটে দিচ্ছি। ফর এক্সাম্পল দেখো এখানে কি আছে? ফ্লোরিন মাইনাস। ফ্লোরিন মাইনাস মানে কি, যে 3টার সাথে আমি আরো একটা ডাল কি করছি বলতো? লাগাইছি। তার মানে এখানে ডাল সংখ্যা তখন কয়টা হয়ে যাবে বলতো? 4টা ডাল হয়ে যাবে। কয়টা ডাল হয়ে যাবে? অলরেডি তো 3টা ডাল আছে, তাহলে কয়টা ডাল হয়ে যাবে? 4টা। অক্সিজেনে কয়টা হয়ে যাবে? অক্সিজেন 2 মাইনাস, যেহেতু 2 মাইনাস আছে, মাইনাস মানে কি বলছি? ডাল অ্যাড করা। তাহলে কি হবে এখানে? কয়টা হয়ে যাবে? 5টা হয়ে যাবে। নাইট্রোজেন 3 মাইনাস, কিন্তু ভাই 3টা ডাল অ্যাড করছি, তাহলে এখানে কয়টা হয়ে যাবে বলতো? 3 এর সাথে আরো 3 যোগ করো, 6 হয়ে যাবে। আর সোডিয়াম প্লাস আমি কি করছি? 3টা ছিল, আরো একটা কি করে দিছি? উল্টা আরো কেটে দিছি। তার মানে ভাই এখানে কয়টা ডাল আছে বলতো? এখানে ভাই মাত্র 2টা ডাল আছে কিন্তু, ঠিক আছে? 3টা থেকে আরো একটা কেটে দিছি, 2টা ডাল আছে। তো কোশ্চেন এবার কি বলছে? কোন আয়নটির আকার সবচেয়ে ছোট হবে? তার মানে দেখো সবচেয়ে ছোট কি হয়েছে ডালের সংখ্যার দিক দিয়ে? ডি নাম্বারটা। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে কিন্তু ডি নাম্বারটা। একজন বলছে বি, না একজন যে বি বলছে, বি হবে না, অ্যান্সার কোনটা হবে? ডি নাম্বারটা। সো এই যে গাছ কাটা নিয়ম আজকে শিখাই দিলাম, এরপরে আর কখনো ভুল হবে না ইনশাআল্লাহ আর কি। ওকে, কিভাবে মনে রাখবা? এই যে ডাল কাটা নিয়ম, প্লাস মানে কাটা, তার মানে তুমি, এটা তো আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য অনেক ভেঙে ভেঙে বুঝাইছি, বাট তুমি যখন দেখা মাত্রই উত্তর দিয়ে দিতে পারবা। কোন আইনটি আকার ছোট? তা ভাইয়া কি বলছিল? যে ছোট মানে কি
প্লাস মানে কাটছি যেটাই বেশি, প্লাস মানে তো কাটা। সো আমি দেখি তো কোথায় প্লাস, কোনটায় প্লাস আছে নাকি, হ্যাঁ এই যে এখানে তো প্লাস আছে, তার মানে এগুলো আমি সব অ্যাড করছি, এগুলো তো বড় হবে, এটা তো হ্যাঁ প্লাস, তার মানে এখানে আমি কেটে দিচ্ছি, তার মানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ডি নাম্বারটা। ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বার। ওকে ফাইন, 13 নাম্বার কোশ্চেনে যাই পরে। গ্রাফাইটে কোন ধরনের সংকরণ বিদ্যমান, বলো গ্রাফাইটে কোন ধরনের সংকরণ বিদ্যমান, গ্রাফাইট বলো। এরপরে কোশ্চেন আসছে দাও যে গ্রাফাইটে কোন ধরনের সংকরণ বিদ্যমান। কতক্ষণ যাবত পড়ানো হবে, বেশিক্ষণ পড়ানো হবে না, একটু ধৈর্য ধরে থাকো। কি বলা হয়েছে, গ্রাফাইটে কোন ধরনের সংকরণ বিদ্যমান। আর যারা যারা আজকের এই ক্লাসের পিডিএফটা পেতে চাও তারা অবশ্যই ক্লাসটা শেয়ার করবা, ক্লাসটা শেয়ার করে স্ক্রিনশট দিবা, তোমাদেরকে আজকের ক্লাসের পিডিএফটা দিয়ে দেওয়া হবে আর কি। ওকে, সো যারা যারা আজকের ক্লাসটা শেয়ার করবা তোমাদের এই ক্লাসে কিন্তু ব্যাখ্যামূলক পিডিএফ দিয়ে দেওয়া হবে আর কি। আচ্ছা আসি, দেখো গ্রাফাইট তো দেখো নামে কি আছে, দেখো তো নামে কি আছে, ফাইট আছে না, নামে কি আছে বলো তো, ফাইট কথাটা আছে। তবে ফাইট মানে মনে রাখবা কি, ফাইট করতে গেলে আমাদের কি লাগে, দুইটা হাত অথবা কি লাগে, দুইটা পা লাগে আর কি। ফাইট করতে গেলে কি লাগে, দুইটা হাত আর দুইটা পা লাগে আর কি। তাহলে কয়টা জিনিস লাগে, দুইটা জিনিস লাগে, ঠিক আছে। তাহলে ভাই মনে রাখবে এখানে কত হবে, দুই হবে, sp2 গ্রাফাইট, আমি এভাবে মনে রাখতাম। এবং এইটা অনেক অনেকবার আসছে আর কি এমসিকিউ, ঠিক আছে। এটা ঢাবিতে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, অনেক জায়গায় আসছে এমসিকিউটা। জাহাঙ্গীরনগরের প্রিভিয়াস ইয়ারেও আসছে এই কোশ্চেন, ঠিক আছে, মানে মানে প্রিভিয়াস বলতে লাস্ট ইয়ার। তো মনে রাখবা গ্রাফাইটে কোন ধরনের সংকরণ বিদ্যমান, sp2 সংকরণ বিদ্যমান। ওকে, দেখা মাত্র তো দিবা, ফাইট করতে গেলে ভাই কি বলছে, দুইটা হাত লাগে অথবা দুইটা পা লাগে, দুইটা হাত বা পা দিয়েই মারামারি করবো, তাই না। সো sp2 হবে আনসার। ওকে, PCl5 এ ফসফরাসের সংকরায়ন কি রূপ, PCl5 এ ফসফরাসের সংকরায়ন কি রূপ, বলো তো দেখি এটার আনসার কি হবে। ওকে, আয়েশা সিদ্দিকা বলছে শেয়ার ডান। তো আমাদের মডারেটর যারা আছো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখো, যারা যারা হচ্ছে এরকম শেয়ার করতেছে তাদেরকে এটার পিডিএফ দিয়ে দেওয়া হবে আর কি। ওকে, শেয়ার স্ক্রিনশট পিডিএফ পেজে দিলেই তোমার এইটা ইয়া হয়ে যাবে, দিয়ে দেওয়া হবে। এবং এখানে কিন্তু গুরুত্বপূর্ণ 60টা এমসিকিউ আজকে সলভ করে দিব, এবং এখান থেকে ইনশাআল্লাহ হুবহু কমন থাকবে। আচ্ছা আসি, দেখো PCl5 এ ফসফরাসের সংকরায়ন কি রূপ। আচ্ছা দেখো সংকরায়ন কিভাবে বের করব, হাফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, এটা হচ্ছে আমাদের সংকরায়ন বের করার ফর্মুলা, ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। ওকে, আচ্ছা তো দেখো ভি, তো দেখো ভাইয়া ভি কি, ভি হচ্ছে ভাইয়া ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, মানে যোজ্যতা স্তরের ইলেকট্রন কেন্দ্রীয় পরমাণুর। মানে এখানে যে কেন্দ্রীয় পরমাণু তুমি কিভাবে আবার চিনবা, কেন্দ্রীয় পরমাণু হচ্ছে যেটা সংখ্যায় কম থাকবে। দেখো PCl5 ফসফরাস আছে একটা, ক্লোরিন আছে 5টা, এক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কে বলতো, ফসফরাসটা। তো ফসফরাস যেহেতু কেন্দ্রীয় পরমাণু, শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, আমরা তো একটু আগে পড়ে আসলাম যে 9 পাস আন্টি 20 খেলো, তার মানে এটা কত নাম্বার গ্রুপের মূল, গ্রুপ 15। আর তার মানে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে ভাইয়া, 5টা ইলেকট্রন আছে। তার মানে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কয়টা কেন্দ্রীয় পরমাণুর, 5টা। এক্স মানে কি ভাইয়া, একযোজি পরমাণুর সংখ্যা, মানে একযোজি পরমাণু কয়টা যুক্ত আছে। একযোজি মেইনলি কারা, মনে রাখার জন্য মনে রাখবা যে যারা একটা ইলেকট্রন গ্রহণ করে অথবা যারা একটা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে আমরা কি বলি, মেইনলি একযোজি। দেখো ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে। ও কি চাবে, একটা ইলেকট্রন গ্রহণ করে 8টা হইতে, তার মানে ও কি একযোজি, তাই না, ও একটা ইলেকট্রন গ্রহণ করে। ওর সংখ্যা কয়টা আছে, এখানে 5টা আছে আর কি, তাহলে এখানে 5 যোগ হবে। কোনো চার্জ আছে এখানে নাই, তার মানে ক্যাটায়ন দুইটাই কি হবে, জিরো হবে। আর আগে তো কি আছে, হাফ গুণই আছে, 5 প্লাস 5 মানে 10/2 মানে কত, 5 হবে। 5 মানে কি বলতো, একটা এস, এস হাইয়েস্ট একটাই হইতে পারে, পি হাইয়েস্ট কত হইতে পারে, 3 হইতে পারে। তাহলে 3 আর 1 মিলে আমার 4 হচ্ছে, আমার আরো একটা দরকার, 5 যেহেতু বানাইতে হবে, তাহলে কি হবে, sp3d। তার মানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে বি নাম্বারটা, sp3d। তার মানে 14 এর অ্যান্সার কোনটা হবে, বি নাম্বারটা। এই যে অনেকে সি বলতেছো, নেহমাত বলছে শেয়ার করছে আগে, ওকে নেহমাতকেও দিয়ে দেওয়া হবে, নেহমাতের স্ক্রিনশটটাও নিয়ে রাখো। ওকে, নেহমাতের নামটাও লিস্টেড করা হলো। ওকে, তার মানে 14 আনসার কোনটা হবে ভাইয়া, 14 আনসার হবে কিন্তু বি নাম্বারটা, sp3d। 3 আর 1 4 আর 1 কত, 5। ওকে, আচ্ছা সো আমি এটা তাড়াতাড়ি করে ফেলি। দেখুন যেমন মনে করেন আমি এখানে যদি ফসফরাস, আমি জানি যে 5 ক্লাসে এটা প্র্যাকটিস করতে করতে, এটা তোমার প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে যে ফসফরাসের শেষ কত কয়টা ইলেকট্রন আছে, 5টা। ক্লোরিন কয়টা যুক্ত, ক্লোরিন এক, যদি তুমি যদি মাথায় থাকে, এত যদি না মানে মুখস্থ হয়ে যায় করতে করতে, যে 5 আর 5 মিলে কত হলো 10, 10/2 মানে কত 5, তার মানে 5 মানে কি একটা এস, 3টা পি আর কি একটা ডি, sp3d। দেখা মাত্রই তুমি উত্তর দিয়ে দিতে পারবা, সময় নষ্ট কম হবে। ওকে এরপর আসি, দেখো
গ্রিন কেমিস্ট্রির 12টি নীতির মধ্যে নিচের কোনটি কি নয়, সঠিক নয়, মানে কোনটা ভুল আছে বলো তো দেখি কোনটা ভুল আছে। তারুণ শর্মা বলছে শেয়ার ডান, ওকে, তারুণ শর্মার নামটাও লিস্টেড করে ফেলা হলো। আচ্ছা, এবার আসি গ্রিন কেমিস্ট্রি 12টা নীতি, ঠিক আছে, গ্রিন কেমিস্ট্রি নীতি কয়টা ভাইয়া, 12টা। এর মধ্যে বলা হয়েছে এইটা ভালো মতো পড়বা, গ্রিন কেমিস্ট্রি 12টা নীতি আছে না, এই হেডলাইন গুলো খুব ভালো মতো পড়বা। তো দেখো কি কি আছে, নিরাপদ দ্রবণ ব্যবহার, যথাসময়ে দূষণ নিয়ন্ত্রণ, প্রভাবন প্রয়োগ, ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার। তো বলছে এই চারটার মধ্যে কোনটা নয়, গ্রিন কেমিস্ট্রির 12টা নীতির মধ্যে কোনটা নাই আর কি, ঠিক আছে। সো বলো তো দেখি এটার অ্যান্সার কোনটা হবে। 15 নম্বর কোশ্চেন আনসার দাও, 15 নম্বর কোশ্চেনের আনসার সবাই দ্রুত দাও। 15 নম্বর কোশ্চেন আনসার সবাই দ্রুত দিয়ে দাও তো। 15-র অ্যান্সার জোহরা খাতুন বলছে সি, ওকে। ইয়াসমিনা আক্তারও বলছে 15-র অ্যান্সার সি। ওকে, রাদি তো বলছে সি। আচ্ছা, কোনটা সঠিক নয় বলছে আর কি, ওকে। আচ্ছা, আর কেউ কিছু বলবা? না, হয় নাই, তোমাদের কারো অ্যান্সারই হয় নাই। অ্যান্সার হবে কোনটা, নিরাপদ দ্রবণ ব্যবহার, এটা কিন্তু নাই, ঠিক আছে। নিরাপদ কি আছে, দ্রাবক ব্যবহার কথাটা আছে, তো এখানে কি করে দিছে, দ্রবণ করে দিছে না। কি হবে বলতো, নিরাপদ দ্রাবক ব্যবহার আর কি, ওকে, প্রভাবন পরে না আছে আর কি। তো কোনটা হবে অ্যান্সার, নিরাপদ দ্রাবক ব্যবহার, ঠিক আছে। অ্যান্সার কোনটা হবে, নিরাপদ দ্রাবক ব্যবহার, এটা কিন্তু নাই, আছে মানে নিরাপদ দ্রবণ ব্যবহার এটা কিন্তু নাই, আছে কি নিরাপদ দ্রাবক ব্যবহার, এই কথাটা আছে। তার মানে অ্যান্সার কোনটা হবে, দেখো তো অ্যান্সার হবে এ নাম্বারটা। সো এই জিনিসগুলো একটু ভেবে চিন্তে উত্তর দিতে হবে আর কি, তাহলে পারবা। দেখছো সবাই অ্যান্সার বলছো সি, সি না, অ্যান্সার কোনটা হবে, পরের অ্যান্সার হবে এ নাম্বারটা। আচ্ছা, এবার আসি শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের মান কি, শূন্যক্রম বিক্রিয়া, ওকে, নুসরাত জাহান রাফা বলছে শেয়ার ডান, ওকে, নুসরাত জাহান রাফা তোমাকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আসি দেখো শূন্যক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের ক্ষেত্রে কে এর মান কোনটা, শূন্যক্রম বিক্রিয়া, শূন্যক্রম বিক্রিয়া, ওকে, অ্যান্সার দাও। আচ্ছা, আমি বলতেছি, দেখো দেখো এই যে মনে রাখবে একটা জিনিস, যে শূন্যক্রম বিক্রিয়া যদি বলে, আমি সকলকে লিখি, ওকে, দেখো শূন্যক্রম বিক্রিয়া, বুঝছো, শূন্যক্রম, দেখো এখানে কত আছে, ওয়ান আছে আর কি, ঠিক আছে, এম এর পাওয়ার কত আছে, ওয়ান আছে, ওয়ান মাইনাস ওয়ান, এস এর পাওয়ার কত আছে, মাইনাস ওয়ান আছে, তার মানে এই দুটো মিলে কত পাবা তুমি, জিরো পাবা। এটা কত আছে, এক আছে, তার মানে এখান থেকে কত পাবা তুমি, একই পাবা, মাইনাসই ধরো। এক্ষেত্রে তুমি কত পাবা বলো তো, মাইনাস ওয়ান মিলে কত পাবা বলো তো, মাইনাস টু পাবা, মাইনাস টু মাইনাস ওয়ান মিলে কত পাবা বলো তো, মাইনাস থ্রি পাবা। তুমি মনে রাখবে এটা হচ্ছে শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, এটা হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, আর এটা হচ্ছে তৃতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে হার ধ্রুবকের মান। সো এখানে তোমাকে বলেছে শূন্য ক্রম, তো তুমি যোগ বিয়োগ করে দেখবা ভাইয়া কোথায় কি আসে, তোমার শূন্য আসে। তো দেখো এই যে এখানে ওয়ান আছে আর এখানে মাইনাস ওয়ান আছে, ওয়ান মাইনাস ওয়ান মিলে কত হইলো বলো তো, জিরো হইলো। তার মানে 16 অ্যান্সার কোনটা হবে, 16 অ্যান্সার হবে এ নাম্বারটা। তাহলে মানে দেখো 16 অ্যান্সার কোনটা হবে বলো তো, এ নাম্বারটা। সো ভাইয়া যেভাবে শিখাই দিচ্ছে এভাবে যদি মনে রাখতে পারো আর কখনোই ভুলবা না, ঠিক আছে। যারা ডি অ্যান্সার করছো বা ভুল অ্যান্সার করছো কোনো সমস্যা নাই, এই যে আজকে ক্লাসে তুমি করতেছো ভালো মতো, তুমি যদি এর পর্যায়ে যদি রসায়ন বিচিত্রা বইটা থেকে যদি ভালো মতো প্র্যাকটিস করো, বা আমাদের যে স্লাইডটাও দেখে যাবা, তারপর হচ্ছে রসায়ন বিচিত্রা যে বইটা আছে এটাও তুমি ভালো মতো সলভ করবা, বেশি বেশি প্র্যাকটিস যদি করো, এগুলা ইনশাআল্লাহ ভুল হবে না আর কি, ওকে। সো আমি দেখো তোমাদেরকে শুধু শূন্যক্রম বিক্রিয়া চাইছে বলে যে শূন্যক্রম বিক্রিয়া পড়াইছে তা কিন্তু না, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম, তৃতীয় ক্রম সবগুলাই একসাথে ক্লিয়ার করে দিলাম আর কি, ওকে। সো ক্লাসটা ভালো মতো সবাই করবা, মনোযোগ দিয়ে একটু শেষ পর্যন্ত থাকো, তোমার জন্যই এটা অনেক বলা যায় হেল্পফুল হবে, এটুকু গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। আচ্ছা, এবার আসি দেখো 17 নম্বর কোশ্চেন, দেখি এই কোশ্চেনটার অ্যান্সার, এটা পারবা তোমরা, এর পরে আরেকটা কোশ্চেন আছে, ওইটা তোমাদেরকে অ্যান্সার নিব আমি, আগে আমি এটা সলভ করে দিই। বলছে কেপি এর মান কোনটা, তো আমরা কি ফর্মুলা জানি, কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার কি বলতো, ডেল এন, কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, ওকে। আচ্ছা, সো আগে দেখো এটা যে কেপি ইকুয়াল টু কেসি, ঠিক আছে, এইটুকু তো সেম থাকলো, আর টি, এখন দেখো ডেল এন এর মানটা আমার বের করতে হবে। তো দেখো ডেল এন এর, দেখো ডেল এন কিভাবে বের করে, যে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রয়ের মোল সংখ্যা, ডেল এন ইকুয়াল টু, তাই না।
এখানে উৎপাদের মোল সংখ্যা কত আছে? 1 মোলই দেখা যাচ্ছে। বিক্রিয়কের মোল সংখ্যা কত আছে? দেখো তো 2 আর 1 মিলে কত আছে? 3 আছে। 1 মাইনাস 3 মানে কত আসতেছে? -2 আসতেছে। তাহলে দেখো তো এখানে কত আসবে? Kp = Kc RT টু দি পাওয়ার -2। Kp = Kc RT টু দি পাওয়ার -2। তার মানে 17 অ্যান্সার কোনটা হবে বলো তো? 17 অ্যান্সার হবে বি নাম্বারটা। 17 অ্যান্সার হবে কোনটা? বি নাম্বারটা। আচ্ছা, এরপর সবাই 18 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও তো। 18 নম্বর কোশ্চেন সবাই অ্যান্সার দাও। 18 নম্বর কোশ্চেন অ্যান্সার সবাই দ্রুত দাও তো। 18 নম্বর কোশ্চেন অ্যান্সার সবাই দ্রুত দিতে থাকো। বলা হয়েছে কোনটা সাম্য অবস্থার বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, কোনটা সাম্য অবস্থার বৈশিষ্ট্য নয়? এই কোশ্চেন অ্যান্সার দাও তো সবাই। কে হ্যাঁ, আচ্ছা, একজন বলছে প্রভাবন প্রয়োগ। প্রভাবন প্রয়োগ জিনিসটা কি এটা বুঝতে পারো নাই, তাই প্রভাবন প্রয়োগ জিনিসটা। তবে প্রভাবন মানে কি বলতো? প্রভাবক। ঠিক আছে, যে প্রভাবক আমরা ক্যাটালিস্ট ইউজ করি না, যেটা কি করে বিক্রিয়ার গতি কি করে? বৃদ্ধি করে মেইনলি, তাই না? আর হ্রাসও করে আর কি। অনেক সময় এটা প্রভাবকের উপর ডিপেন্ড করছে কোন ধরনের প্রভাবক তুমি ইউজ করতেছো, মানে যারা গতি নিয়ন্ত্রণ করে আর কি মেইনলি প্রভাবকটা। তো বলা হয়েছে যে প্রভাবন প্রয়োগ মানে আমাদের দেখতে হবে যে গ্রিন কেমিস্ট্রির মাধ্যমে যে কত মানে বেশি আমরা প্রভাবক না দিয়ে অল্প প্রভাবকে কিভাবে দ্রুত রিঅ্যাকশনটা শেষ করতে পারি। এই যে জিনিসপাতি গুলা, এগুলা কি গ্রিন কেমিস্ট্রি একটা নীতির মধ্যে পড়ছে যে প্রভাবন প্রয়োগ, যাতে আমরা আধুনিক প্রভাবক প্রয়োগ করতে পারি, যেটার মাধ্যমে কি করা যায়? আমাদের উৎপাদনটা বৃদ্ধি করা যায়। এই জিনিসটাই মেইনলি কি প্রভাবন প্রয়োগ আর কি। ওকে, এটা হচ্ছে কি মেইনলি প্রভাবন প্রয়োগ। আশা করি ক্লিয়ার। নুসরাত জাহান রাফা বুঝতে পারছো আশা করি। আচ্ছা, কোনটি সাম্যাবস্থার বৈশিষ্ট্য নয়? ঠিক আছে, কোনটি কি বলা হয়েছে? সাম্য অবস্থার বৈশিষ্ট্য নয়। তো দেখো সাম্য অবস্থা জিনিসটা কি? সাম্য অবস্থা মানে হচ্ছে এমন একটা অবস্থা যে ক্ষেত্রে মানে আমরা জানি বিক্রিয়া কি হয়? মেইনলি বিক্রিয়ক থেকে উৎপাদ হয়, তাই না? আবার উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে কি উৎপাদ থেকেও বিক্রিয়ক হয়, তাই না? তো যখন বিক্রিয়ক থেকে উৎপাদ এবং উৎপাদ থেকে বিক্রিয়ক দুইটার গতি যখন কি হয়ে যায়? সমান হয়ে যায়, তখন বিক্রিয়াটা কোন অবস্থায় থাকে? সাম্য অবস্থায় থাকে। মানে দুইটার গতি সেম, বিক্রিয়ক থেকে উৎপাদ হওয়ার পরিমাণ এবং উৎপাদ থেকে বিক্রিয়ক পরিমাণ যখন সেম গতিতে হইতে থাকে, তখন সেটা কি হয়ে যায়? সাম্য অবস্থা হয়ে যায়। এবার সাম্য অবস্থায় কি থাকবে? একটা সাম্যের স্থায়িত্ব থাকবে। হ্যাঁ, এটা ঠিক আছে, যেহেতু সাম্য অবস্থা চলে আসছে, একটা স্থায়িত্ব থাকবে। উভয় দিকে সুগম্যতা, যেটা যেহেতু সাম্য অবস্থাটা উভমুখী বিক্রিয়া শুরু হয়, তাহলে এটা উভয় দিক থেকে আমি শুরু করতে পারবো আর কি। ওকে, আচ্ছা, বিক্রিয়ার অসম্পূর্ণতা। এরপরে কোশ্চেনে কি বলেছে? বিক্রিয়ার অসম্পূর্ণতা। হ্যাঁ, বিক্রিয়া যদি সম্পূর্ণই হয়ে যায় তাহলে তো এটা হবে না, তাই না? সো বিক্রিয়ার কি থাকবে বলতো? অসম্পূর্ণতা থাকবে আর কি। ওকে, সো বিক্রিয়ার হার এইটা কিন্তু নাই। ঠিক আছে, কি কি আছে? সাম্যের স্থায়িত্ব, উভয় দিকে সম্পূর্ণতা, উভয় দিকে সুগম্যতা এবং বিক্রিয়ার কি আছে বলতো? অসম্পূর্ণতা। এই তিনটা অপশনই থাকবে আর কি। ওকে, হ্যাঁ, একজন বলছে বারবার বলা আছে, বলুক, সমস্যা নাই। ওকে, আচ্ছা, আরেকটা পয়েন্ট যেটা আছে, আরেকটা কি বলতো? এই যে সাম্য অবস্থার চারটা বৈশিষ্ট্য মেইনলি, বুঝছো? বই দেখবা চারটা পয়েন্ট দেওয়া আছে। এক নাম্বার পয়েন্ট হচ্ছে সাম্যের স্থায়িত্ব, দুই নাম্বার হচ্ছে উভয় দিকে সুগম্যতা, তিন নাম্বার হচ্ছে বিক্রিয়ার অসম্পূর্ণতা, আর চার নাম্বারটা হচ্ছে প্রভাবকের ভূমিকাহীনতা। ঠিক আছে, প্রভাবকের আমি ডট ডট দিয়ে লিখলাম, মানে মুখে বলে দিচ্ছি, প্রভাবকের কি বলতো? ভূমিকাহীনতা। ঠিক আছে, ভূমিকাহীনতা, প্রভাবকের ভূমিকাহীনতা, এটা হচ্ছে চারটা। সো বিক্রিয়ার হার কিন্তু নাই। সো কোন চারটা? সাম্যের স্থায়িত্ব, উভয় দিকে সুগম্যতা, বিক্রিয়া কি হবে? সম্পূর্ণতা না, কিন্তু অসম্পূর্ণতা। এবং প্রভাবক কি করতে পারবে না? এখানে কোনো কাজ করতে পারবে না। প্রভাবকের কি হবে? ভূমিকাহীনতা। ওকে, এই চারটা হবে অ্যান্সার। কোনটা সাম্য অবস্থার বৈশিষ্ট্য নয়? অ্যান্সার হবে কি? বিক্রিয়ার হার। ওকে, আচ্ছা, এবার আসি দেখো 19 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও দেখি। 19 নাম্বার কোশ্চেন অ্যান্সার তোমরা দিবা। 19 এর অ্যান্সার তোমরা দিবা। 19 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও তো সবাই। 19 নাম্বার। আচ্ছা বলো, বলুক, সমস্যা নাই। তোমরা এবার 19 নাম্বার কোশ্চেনের আনসার দাও। 19, 19 নাম্বার কোশ্চেনের আনসার সবাই দ্রুত দিয়ে দাও। 19 নাম্বার, 19 নাম্বার কোশ্চেনের আনসার সবাই দ্রুত দিয়ে দাও। দেখি 19 এর আনসারটা এখনো আসে নাই। দেখো 19 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে দেখি। আচ্ছা, তোমরা আগে আনসার দাও, এটা তোমরা একটু আনসার দাও, তারপর আমি এটা সলভ করে দিব। 19 নাম্বার কোশ্চেনটা বলো তো। 19 এর আনসার বলছো সি। আচ্ছা, আমি সরে দাঁড়াচ্ছি, বলো 19 এর আনসারটা দাও সবাই।
আহ সবাই সি বলতেছো, আচ্ছা যাক, তোমরা তো অনেক ভালো পারো তাহলে। দেখো, এখানে অনেকে কি করবে, আমরা জানি কেসি ইকুয়াল টু কি বলতো, উৎপাদের ঘনমাত্রা ভাগ হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। সো উৎপাদ কে কে আছে, কার্বন ডাই অক্সাইড আছে, ক্যালসিয়াম অক্সাইড আছে। তো উপরে যাবে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড, আর নিচে কে থাকবে, ক্যালসিয়াম কার্বনেটটা, তাই না? সো হিসাবে অ্যান্সার হওয়ার কথা ছিল কোনটা বলতো, বি নাম্বারটা। বাট এখানে কথা হচ্ছে কি, দেখো এইটা সলিড, এটাও সলিড, এটা কি গ্যাস। তো কেসি আমরা যখন হিসাব করব তখন শুধুমাত্র গ্যাসিয়াস ফর্মে যারা আছে তাদেরটাই আমরা কি করব, শুধুমাত্র ক্যালকুলেশন করব আর কি। ওকে, সো দেখো তো এখানে গ্যাসিয়াস ফর্মে কি আছে, গ্যাসিয়াস ফর্মে যদি তুমি চিন্তা করো তাহলে উপরে দেখো এই যে কেসি লেখো, উপরে কে যাবে, উৎপাদ, উৎপাদের মধ্যে গ্যাসিয়াস ফর্মে কি আছে, শুধুমাত্র কার্বন ডাই অক্সাইডটা আছে। আর এরপরে বিক্রিয়কে আসে, দেখো বিক্রিয়কের যেটা একটা আছে সেটা কি আসে, আমরা সলিড ফর্মে আছে, সো এটা তো কাউন্ট করা যাবে না। তার মানে অ্যান্সার কি হবে, শুধুমাত্র কার্বন ডাই অক্সাইডটা আমার কাউন্ট করা যাচ্ছে। তার মানে কেসি ইকুয়াল টু কি হবে, কার্বন ডাই অক্সাইডের কি হবে, ঘনমাত্রাটা হবে। তার মানে 19 এর আনসার কোনটা হবে, সি নাম্বারটা। 20 নাম্বার কোশ্চেন আনসার দাও, যে 0.005 মোলার H2SO4 এর এই দ্রবণের পিএইচটা কত, ঠিক আছে? অ্যান্সার দাও তো, এটা আনসার কোনটা হবে। তো তোমার কাজ কি হবে, দেখো এখানে কি আছে, H2 মানে হাইড্রোজেন আছে, দুইটা আছে। তুমি কি করবা, ঘনমাত্রাকে কি করে দিবা, ঘনমাত্রাকে তুমি 2 দ্বারা গুণ করে দিবা আর কি। ওকে, ঘনমাত্রা যেটা আছে সেটাকে তুমি 2 দ্বারা গুণ করে দিবা। সেটা তুমি গুণ করে দাও, দেখো কি পাবা, 0.01 পেয়ে যাবা, ঠিক আছে? পয়েন্ট কি পেয়ে যাবা তখন, 0.1 পয়েন্ট। তুমি যখন 0.5 কে 2 দ্বারা গুণ করবা তাহলে একটা জিরো কমে যাবে, আর কত বসবে, 1 বসবে, এটা মনে রাখবা আর কি। ওকে, ক্যালকুলেশন করলে এটাই পাবা আর কি। সো মনে রাখবা, যখন 0.005 কে তুমি 2 দ্বারা গুণ করবা তখন কি হয়ে যাবে, একটা ঘর আগায় আসবে আর কি। ওকে, তো একটা ঘর আগে আসলো, তার মানে 0 একটা কমে যাবে। সো 0.01। সো দশমিকের পর কয়টা আছে সংখ্যা বলো তো, মানে এই যে পিএইচ বের করার একটা শর্টকাট হচ্ছে যে, যদি তোমার 1 আসে আর কি একেবারে শেষে, তাহলে তুমি দশমিকের পর যে কয়টা সংখ্যা থাকবে তোমার পিএইচ হবে সেইটা। তো দেখো দশমিকের পর কয়টা সংখ্যা আছে, একটা দুইটা, তার মানে পিএইচ এটার কত হবে, পিএইচ এটার কত হবে বলো তো, 2 হবে। পিএইচ এটার কত হবে, 2 হবে, এটা হচ্ছে শর্টকাট। তার মানে পিএইচ কত হবে বলো তো, 2। 20 এর আনসার কোনটা হবে, সি নাম্বারটা, পিএইচ 2। সো তোমরা জয়কলি একাডেমি যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে যে তোমরা কিন্তু ফ্রি এনরোল করে এক্সাম গুলা দিতে পারবা আর কি। www.joykoliacademy.com লিখে সার্চ দিবা, joykoliacademy.com এ কিন্তু তোমরা ফ্রিতেই এক্সাম দিতে পারবা আর কি। ওকে, ফ্রিতে এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে। সো এটা হচ্ছে জয়কলি ওয়েবসাইট, ওয়েবসাইটে গেলে দেখো অলরেডি এখানে 257 জন, 345 জন কিন্তু অলরেডি এক্সাম দিচ্ছে। সো সম্পূর্ণ ফ্রিতেই তোমরা প্রিপারেশন নিতে পারবা। আচ্ছা, এবার সেই কোশ্চেন নাম্বার কোশ্চেন। সো দেখো এটা কিন্তু দেখেই বলে দেওয়া যাচ্ছে যে এটার পিএইচটা কত হবে। দেখো এখানে কয়টা দশমিকের পর কয়টা নাম্বার ঘর পর ওয়ান আছে, 1 2 3। দশমিকের পর কয়টা সংখ্যা আছে ভাইয়া, তিনটা আছে, তার মানে পিএইচ কত হবে, 3 হবে। কিন্তু এটা তো ভাইয়া অ্যাসিড না, এটা কি ভাইয়া, এটা হচ্ছে ক্ষার, NaOH। তার মানে আমাকে কি করতে হবে, 14 থেকে 3টা বাদ দিতে হবে। তো দেখো 14 থেকে তুমি যদি 3 বাদ দাও তাহলে কত পাবা, 11 পাবা। তার মানে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার কিন্তু হবে 21 ডি নাম্বারটা। তার মানে 21 এর আনসার কোনটা হবে, ডি হবে। 21 এর আনসার কোনটা হবে, ডি। ওকে, আচ্ছা এবার আসি 22। দুধ একটা কি বলতো, দ্রবণ, জেল, কলয়েড নাকি সাসপেনশন, দেখি দুধ একটা কি বলতো, দুধ একটা কি বলো। আচ্ছা দেখো, তবে মনে হবে দুধ একটা কি বলতো, কমেন্ট আসে না এখনো। আচ্ছা, তবে মনে হয় ফার্স্ট যদি ইমালশন পাইতে তাহলে ইমালশন দাগাইতা, বুঝছো? ইমালশন যদি থাকতো তাহলে ইমালশন দাগাবা। আর যেহেতু এখানে ইমালশন নাই তাহলে কোনটা আছে বলতো, দুধ একটা মেনলি ইমালশন। ইমালশন যদি অপশনে না পাও তাহলে সেক্ষেত্রে কি দেখাবো বলতো, সেক্ষেত্রে দেখাবো কলোয়েড, ঠিক আছে? কোনটা, কলোয়েড। তাহলে দুধ এক ধরনের কি কলোয়েড, বা যদি কলোয়েড না থাকে সেক্ষেত্রে কি দেখাবো, ইমালশন, ঠিক আছে? তাহলে দুধ একটা কি বলতো, ইমালশন, বা কি বলতো, কলোয়েড। দুইটার মানে যেটা অপশন পাবো সেটা দাগাবো আর কেউ, অনেক সময় ইমালশন থাকবে, ইমালশনও দাগাইতে পারো, আর যদি ইমালশন না থাকে সেক্ষেত্রে কি দাগাবা, কলোয়েড দাগাবা। ওকে, আচ্ছা এবার আসি, খাদ্য ক্যালোরি বেশি কোন প্রাণীর দুধে, খাদ্য ক্যালোরি বেশি কোন প্রাণীর দুধে আর কি, ঠিক আছে?
আর যদি বলতে পারে প্রোটিন বেশি কোন প্রাণীর দুধে, বলতো প্রোটিন বেশি কোন প্রাণীর দুধে, তবে আমরা প্রোটিন বেশি হচ্ছে ভাইয়া ভিপিএন। কমেন্ট করো কি ভিপিএন, এই যে অনেকে ভিপিএন চালাই না আমরা, তো ভিপিএন এর মনে রাখবে কি ভিপিএন, কমেন্ট করে আগে ভিপিএন, ঠিক আছে। অনেক সময় দেখবে যে ফুটবল বিশ্বকাপ দেখা খেলা দেখতে গেলে দেখবো তোমার একটা কানেক্ট হচ্ছে না, তখন অনেক সময় কি ইউজ করতে হয় বলতো, ভিপিএন আমাদের অন করতে হয়। সো মনে রাখবা প্রোটিন, ঠিক আছে, প্রোটিন কোনটায় বেশি থাকে, ভিপিএন এ বেশি থাকে। ভিতে কি ভাই, ভিতে হচ্ছে ভেড়া, ভেড়ার দুধে কি বেশি, প্রোটিন বেশি। কি মনে রাখবা ভাইয়া, ভিপিএন। ভেড়ার দুধে ভাইয়া কি বেশি, ভেড়ার দুধে ভাইয়া প্রোটিন বেশি, ভিপিএন। আর ভাইয়া ক্যালোরি বেশি কার দুধে, কোন প্রাণীর দুধে ক্যালোরি বেশি ভাইয়া, মহিষের দুধে, ঠিক আছে। মহিষের দুধে কি বেশি, ক্যালোরি বেশি, ঠিক আছে। হ্যাঁ, মহিষের দুধে কি বেশি ভাইয়া, ক্যালোরি বেশি, ওকে। হ্যাঁ, তাহলে ভাই মনে হয় কি মহিষের দুধে কি বেশি, ক্যালোরি বেশি। প্লাস মনে হয় মহিষের দুধে কি বেশি বলতো, চর্বিও হচ্ছে মহিষের দুধে বেশি, ঠিক আছে। চর্বির পরিমাণও কার দুধে বেশি থাকে, মহিষের দুধে বেশি থাকে। আর ভেড়ার দুধে কি বললাম, ভেড়ার দুধে হচ্ছে ভাই ভিপিএন, কমেন্ট করতে বলছিলাম। ভেড়ার দুধে হচ্ছে প্রোটিন বেশি, ভিপিএন, ভিপিএন দাও, কেউ কমেন্ট করো নাই। ভিপিএন, ভেড়ার দুধে কি বেশি, প্রোটিন বেশি। আচ্ছা এরপর আসি, দেখো ভিনেগারে শতকরা কত ভাগ পানি থাকে, ঠিক আছে, কত ভাগ কি থাকে, পানি থাকে। বলো ভিনেগারে শতকরা কত ভাগ কি থাকে, পানি থাকে, পানির পরিমাণটা বলো। এটা মনে রাখবা ইথানোয়িক অ্যাসিডের আমরা কি, আচ্ছা দেখি এটা আনসার দাও, আগে তোমরা আনসার দাও। ভিনেগারে শতকরা কত ভাগ পানি থাকে বলো, ভিনেগারে শতকরা কত ভাগ পানি থাকে, বলো ভিনেগারে শতকরা কত ভাগ পানি থাকে, দেখি এটা করে নাম্বার 24, বলো 24 আনসার দাও। উম কে 24-এর বি বলতেছো, 24-এর ডি বলতেছো, তোমরা অনেকেই কনফিউজড। সো দেখি বাকিরা আনসার দাও, বলো 24-এর ডি হবে নাকি এ হবে বলো। দেখো কোশ্চেনটা দেখলে অনেক সহজ মনে হয়, ঠিক আছে, দেখেই মনে হয় যে অ্যান্সার কোনটা হবে। আমরা তো পড়ছি বা ইথানল গ্যাসের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে, ঠিক আছে। তো ওইটা দেখে আমরা কি বলবো, অ্যান্সার হবে এই যে এ, তাই না। বাট না, এখানে বলছে কি পানির পরিমাণ, তবে ইথানল গ্যাসে থাকে কত পার্সেন্ট, 6 থেকে 10%, ঠিক আছে। বাকিটুকু কি পানি, বাকি কতটুকু বলো তো। তুমি দেখো 100 থেকে 6 বাদ দাও, তাহলে মানে কত, 94। আর 10 বাদ দাও, কত হবে, 90 হবে আর কি, ঠিক আছে। তাহলে 90 থেকে 94%, এইটা হবে অ্যান্সার। তার মানে 24 অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বারটা। অনেকেই ফার্স্ট দেখাতে এ বলে দিবা। তো আরেকটা ব্যাপার বলে রাখি, তোমরা যারা সেকেন্ড টাইম জাহাঙ্গীরনগর এক্সাম দিবা আর কি, জাহাঙ্গীরনগরের কোশ্চেন কিন্তু অনেক সহজ আবার অনেক কঠিন। এই দেখো এই কোশ্চেনটা কিন্তু খুবই সহজ কোশ্চেন, ঠিক আছে। বাট এটা হচ্ছে তোমাকে একটা মানে টু স্টেপে থিঙ্কিং করতে হবে, যে অন্যরা দেখা মাত্রই 6 থেকে 10 দাগায় দিবে, বাট যে একটু ভেবে দাগাবে যে না এখানে কি বলছে, কোশ্চেনটা ভালো মতো পড়ি, সেই কিন্তু পেরে যাবে আর কি অ্যান্সারটা। সো জাহাঙ্গীরনগরের কোশ্চেন একটু বলা যায় যে কি হয় বলতো, ট্রিকি হয়, বাট সহজের মধ্যে দিয়ে আসে। তোমরা বলো যে অনেক কঠিন না, ইজি, ওকে। আচ্ছা, সো যারা সেকেন্ড টাইম দিবা তারা ভালো মতো এখন থেকে প্রিপারেশন নাও, ডিসিউট এক্সামটা ভালো মতো দাও, ইনশাল্লাহ ভালো একটা মনে করো সাবজেক্ট চলে আসবে। পাশাপাশি তুমি চাইলে পরেও সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারবা। আচ্ছা আসি, ট্যালকম পাউডার, বুঝছো, ট্যালকম পাউডার প্রস্তুতির কি বলা হয়েছে, মূল উপাদান কি, ট্যালকম পাউডার প্রস্তুতির মূল উপাদান কি, ট্যালকম পাউডার প্রস্তুতির মূল উপাদান কি বলো। 25 নম্বর কোশ্চেন আনসার দাও, 25। ট্যালকম পাউডার, তো দেখো, তো ট্যালকম পাউডারের মূল উপাদান কি বলতো, ট্যাল। তোমাকে মেইনলি ট্যালকের সংকেতটা আস করা হয়েছে, ঠিক আছে, ট্যালকের সংকেতটা আস করা হয়েছে। তো ট্যালকের সংকেত কি দেয়া, 3 mgO, আমার সাথে সাথে সবাই একটু কমেন্ট করে ফেলো, 4SiO2 ইন্টু H2O, ঠিক আছে। এটা হচ্ছে কিসের সংকেত, ট্যালকের সংকেত, 3 mgO 4SiO2 ইন্টু H2O, 3 mgO 4SiO2 ইন্টু কি বলতো H2O। এটা হচ্ছে কিসের সংকেত, ট্যালকের সংকেত, যেটা ট্যালকম পাউডারের কি উপাদান বলতো, মূল উপাদান, ওকে। আচ্ছা, বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারের স্তরের প্রধান উপাদান কোনটি বলে, এর পরে কোশ্চেন আনসার দাও। সবাই দেখা মাত্রই উত্তর দিয়ে দিবা, ঠিক আছে, কোশ্চেনে দেখা মাত্রই কি করে দিবা, উত্তর দিয়ে দিবা, ঠিক আছে, কোশ্চেন দেখা মাত্রই কি করে দিবা, উত্তর দিয়ে দিবা।
এর পরে কোশ্চেন আনসার দিয়ে দাও, কি বলা হয়েছে, বায়ুমণ্ডলে স্ট্রাটোস্ফিয়ারের প্রধান উপাদান কি? তবে দেখো স্ট্রাটোস্ফিয়ার, বুঝছো, নামের মধ্যে উত্তর আছে। তো দেখো স্ট্রেট আমরা কি করি বলতো, যখন এই যে মনে করো তুমি তোমার ওয়েট মাপতে যাচ্ছ, যে তুমি আগে থেকে চিকন হয়ে গেছো নাকি মোটা হয়ে গেছো, এটা জানার জন্য কি করো, ওয়েট মাপতে যাও। ওয়েট মাপতে গেলে আমরা কি করবো, তো একেবারে স্ট্রেট হয়ে দাঁড়াই, কি হয়ে দাঁড়াই, সোজা বা স্ট্রেট হয়ে দাঁড়াই, তাই না, সোজা বা স্ট্রেট হয়ে দাঁড়াই। তো ভাই মনে রাখবা স্ট্রেট, স্ট্রেট হয়ে আমরা কি করি, স্ট্রাটোস্ফিয়ারের শুরুতে গিয়েছি বলতো, স্ট্রেট কথাটা আছে। তো স্ট্রেট হয়ে আমরা কি মাপি বলতো, ওজন মাপি, তাই না, কি মাপি, ওজন মাপি, মানে O3। ঠিক আছে, তাইলে মনে রাখবে স্ট্রাটোস্ফিয়ারে ভাইয়া কোন উপাদানটা বেশি থাকে, ওজন বেশি থাকে। কোনটা বেশি থাকে ভাইয়া, ওজন বেশি থাকে, তার মানে অ্যান্সার কোনটা হবে, ওজন। ওকে, আচ্ছা এরপর আসি, সমুদ্র পৃষ্ঠ হতে 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের স্তরকে কি বলা হয়? তো দেখো আমরা একটু এই সিরিজটা মনে রাখি। ফার্স্টে কি বলতো, ট্রোপোস্ফিয়ার, তারপরে কি বলতো স্ট্রাটোস্ফিয়ার, তারপরে হচ্ছে মেসোস্ফিয়ার, তারপরে হচ্ছে কি বলতো থার্মোস্ফিয়ার। এবার ট্রোপোস্ফিয়ার মনে রাখবে ভাইয়া, ভূমি থেকে শুরু করে, আচ্ছা আগে তোমরা এই চারটা সংখ্যা একটু লেখো, 15, 50, 85, 500, ঠিক আছে, সবগুলাই 5 কমন। 15, 50, 85, 500, এই চারটা মানে সবাই কমেন্ট করো, 15, 50, 85, 500। এবার ট্রোপোস্ফিয়ার হচ্ছে ভাইয়া, ভূমি থেকে 15 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। স্ট্রাটোস্ফিয়ার কত ভাইয়া, 50। মেসোস্ফিয়ার কত ভাইয়া, 85। আর থার্মোস্ফিয়ার কত বলতো, 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সো এটা কিন্তু বুঝা যাচ্ছে যে মেসোস্ফিয়ার যেহেতু 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, তাহলে সরি স্ট্রাটোস্ফিয়ার যেহেতু 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, তাহলে মেসোস্ফিয়ার হচ্ছে ভাইয়া 50 থেকে শুরু করে 85, মানে আগেরটা যেখানে শেষ পরেরটা কি সেখান থেকে শুরু হবে আর কি। সো এইটা আমাদের ফার্স্ট টেন্সটা লাগবে না, আমাদের জাস্ট লাস্ট টেন্সটা ভালো মতো মনে রাখতে পারলেই কিন্তু হচ্ছে আর কি। ওকে, সো 15, 50, 85, 500। আচ্ছা, তো মনে রাখবা কি, 15, 50, 85, 500, 15, 50, 85 আর কি বলতো 500। ঠিক আছে, 15, 50, 85, 500। তো বলা হয়েছে যে 15 থেকে 50, এই দেখো 15 থেকে 50, 15 থেকে 50 তাহলে কোনটা, দেখো এই যে 0 থেকে 15 হচ্ছে কি ট্রোপোস্ফিয়ার, 15 থেকে 50 পর্যন্ত, 50 পর্যন্ত বিস্তৃত কে ছিল, স্ট্রাটোস্ফিয়ার। তার মানে অ্যান্সার কোনটা হবে, 27 এর অ্যান্সার, 27 এর অ্যান্সার হবে বা সি নাম্বারটা। জোহরা খাতুন কমেন্ট করছে 15, 50, 85, 500, থ্যাংক ইউ জোহরা খাতুনকে। তার মানে অ্যান্সার কোনটা হবে, স্ট্রাটো মন্ডল, সি নাম্বারটা। এরপরে সবাই 28 নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়ে দাও, যদি নিম্নোক্ত গ্যাসগুলোর ভর একই হয় তবে কোনটিতে সর্বাপেক্ষা কম সংখ্যক অণু আছে, কোনটাতে কি আছে, কম সংখ্যক অণু আছে। সো মনে রাখবা যেটার মোল সংখ্যা বেশি, বুঝছো, যেটার মোল সংখ্যা বেশি সেটাতে কি থাকবে, অণুর সংখ্যাও কি থাকবে বলতো, বেশি থাকবে আর কি। ঠিক আছে, কারণ এক মোলে আমরা জানি অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক থাকে, তাই না, সো 2 মোলে কি হবে, ওইটা ডাবল হবে, 3 মোলে কি হবে, ওই নাম্বার অফ অ্যাভোগাড্রো সংখ্যাটা কি হবে, 3 গুণ হবে। সো এভাবে আমরা মনে রাখবো, সো যার মোল সংখ্যা বেশি তার কি হবে বলতো, অণুর সংখ্যাও কি হবে, বাড়বে। সো আমরা মোল সংখ্যা কিভাবে হিসাব করি, W/M। তো এখানে তোমাকে কি বলে দিছে, যে নিম্নোক্ত গ্যাসগুলোর ভর একই, মানে কি ডাব্লু সবগুলারই কি হবে বলতো, সেম হবে। এখন বলেছে কোনটিতে সর্বাপেক্ষা কম সংখ্যক অণু আছে, সর্বাপেক্ষা কি আছে, কম সংখ্যক অণু। তবে যার এম বেশি হবে, দেখো এই ডাব্লু তো সবার ক্ষেত্রে ফিক্সড। ফর এক্সাম্পল আমি তোমাদের একটা ছোট একটা এক্সাম্পল দিয়ে বুঝা, মনে করো ডাব্লু যা আছে 5, ঠিক আছে, এখন এম এর মান 5, তো এটা তো ফিক্সড। এখন মনে করো এক একটার ক্ষেত্রে এম এর মান চেঞ্জ হবে। ফর এক্সাম্পল এ গ্যাসের ক্ষেত্রে এম এর মান আসলে মনে করো 100, আর বি গ্যাসের ক্ষেত্রে এম এর মান আসলে মনে করো 2, ঠিক আছে। সো কোনটা বড় হবে বলো, তুমি 5 কে 100 দ্বারা ভাগ করলে কি হবে, মানটা অনেক ছোট আসবে, আর 5 কে 2 দ্বারা ভাগ করলে মানটা কি আসবে, অনেক বড় আসবে। মানে তোমার এই যে হর যেটা আছে, হরকে যত বড় বানাবা মান কি আসবে, তত ছোট আসবে। আর হরকে যত ছোট বানাবা তো মান কি আসবে, তত বড় আসবে। ঠিক আছে, তো এই জিনিসটাই। সো দেখো এখানে তোমার ডাব্লু তো ভাই সব ক্ষেত্রেই ফিক্সড, ডাব্লু তো ভাই সব ক্ষেত্রেই ফিক্সড আছে, তাই না, চেঞ্জ কি হয়েছে বলো তো, এম চেঞ্জ হয়েছে। আর্গনের ক্ষেত্রে এক, এম একরকম, কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এক, কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে এক, ক্লোরিনের ক্ষেত্রে এক, সালফার ডাই অক্সাইডের ক্ষেত্রে এক, আলাদা, তাই না। তো সবগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা আমরা কি করব, এম এর মান বের করতে পারবো। আমাকে দেখতে হবে কম সংখ্যক অণু, মানে কোনটার এম বেশি, এর মধ্যে আমাকে ফাইন্ড আউট করতে হবে কোনটার আণবিক ভর বেশি, সেটার আমার কি হবে, সেটাই কি হবে, আমার কম সংখ্যক অণু আছে, তাই না, যেটার এম বেশি হবে আর কি। সো আমরা একটু দেখি যে এটা কোনটার এম বেশি। ওকে, তুমি অ্যান্সার দিছো। আচ্ছা আচ্ছা, তো আসো আমরা হিসাব করি। দেখো ফার্স্ট হচ্ছে আমরা ক্লোরিনটা হিসাব করি, ক্লোরিন কিন্তু এমনি মুখস্থ। তারপরে হিসাব করি, দেখো 35.5 ক্লোরিন, ঠিক আছে, ক্লোরিন কত, 35.5।
কিন্তু দুইটা ক্লোরিন আছে তাহলে 35.5 ইন্টু 2, তার মানে কত আসবে বলো তো? 71। 35 দোকানা কত? 70, যেহেতু 35 তার মানে কত আসবে? 71। কার্বন মনোক্সাইড, কার্বন কত? 12 আর অক্সিজেন কত? 16, তার মানে কত আসতেছে? 28। ওকে। আচ্ছা, সালফার ডাইঅক্সাইড কত আসতেছে? সালফার কত বলো তো? 32, ঠিক আছে। সালফার 32 এর অক্সিজেন কত? অক্সিজেন 16 দোকানা কত? 32, তার মানে এখানে কত আসতেছে বলো তো? 64। আর আর্গন কত? আর্গন হচ্ছে 40, তার মানে আমার দেখতে হবে এম এর মান কোনটা সবচেয়ে বড় আসছে বলো তো? ক্লোরিন। তার মানে এখানে কি আছে? সবচেয়ে কম সংখ্যক অণু আছে, সবচেয়ে কম সংখ্যক অণু আছে, তার মানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি নাম্বারটা। ওকে, এটা সবাই বুঝছো? বুঝে থাকলে কমেন্ট করো ক্লিয়ার। 28 অ্যান্সার কোনটা হবে? বি হবে। আচ্ছা, 1 এটিএম সমান সমান কত প্যাসকেল বলো? 1 এটিএম সমান সমান কত প্যাসকেল? 1 এটিএম সমান সমান কত প্যাসকেল বলো? এক এটিএম সমান সমান কত প্যাসকেল? তো ভাই মনে রাখবে 1 এটিএম সমান সমান কত প্যাসকেল, সেটা তোমাকে সহজে মনে রাখাই দিই। 101 325, ঠিক আছে। কমেন্ট করো সবাই 101 325। 1 এটিএম সমান কমেন্ট করো 101 325, 101 325, ঠিক আছে। 101 325, ওকে, 101 325। সো দেখো এই 101 325 কে আবার কিভাবে লেখা যায়? দেখো তুমি যে এখানে একটা দশমিক দিয়ে দাও, একের পর একটা দশমিক দিয়ে দাও, 0 1 2 0 1 3 2 5, কয়টা সংখ্যা দশমিকের পর? 1 2 3 4 5, পাঁচটা সংখ্যা। তাহলে এখানে কি হয়ে যাবে? 10 টু দি পাওয়ার 5 হয়ে যাবে। আমরা 101 325 কে কি এভাবেও লিখতে পারি না? 1.01325 ইনটু 10 টু দি পাওয়ার 5। এটাই কিন্তু এখানে লেখা হয়েছে, দেখো এখানে কিন্তু এটাই লেখা হয়েছে। তার মানে 29 আনসার কোনটা হবে? 29 আনসার হবে সি নাম্বার। 29 আনসার কোনটা হবে? সি নাম্বার। ওকে। আচ্ছা, 30 নাম্বার কোশ্চেন আনসার দিয়ে দাও। নিচের কোন গ্যাসটির ব্যাপন হার সর্বোচ্চ? নিচের কোন গ্যাসটির ব্যাপন হার সর্বোচ্চ বলো? এরপরে কোশ্চেন আনসার দিয়ে দাও। নিচের কোন গ্যাসটির ব্যাপন হার সর্বোচ্চ বলো? নিচের কোন গ্যাসটির ব্যাপন হার সর্বোচ্চ? তোমরা যারা ক্লাস করতেছো তোমরা ক্লাসে রিয়াক্ট দাও না কেন? সবাই রিয়াক্ট দিয়ে রাখো। তোমরা খালি ক্লাসই করো। আর সবাই একটু মনোযোগ সহকারে ক্লাস করার চেষ্টা করো, শেষ পর্যন্ত থাকার। সেম 29 সি কোনটা? আচ্ছা দেখি আমরা একটু হিসাব করি। দেখো ব্যাপন হার, তবে যার ভর বেশি তার ব্যাপন হার কি আসবে বলতো? কম হবে আর কি, ঠিক আছে। আমি একটু ফর্মুলা লিখে দিই। R1/R2 কি √M2/M1, ঠিক আছে। এটা হচ্ছে ফর্মুলা। দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে মেইন কথা কি, যে মোটা, মনে করো যার ভর বেশি, একজনের মনে করো 100 কেজি ভর আর একজনের 10 কেজি ভর, তাই না? So, কে দ্রুত যেতে পারবে বলতো? যার ভর কম সে দ্রুত দেখবে দৌড় দিচ্ছে, আর যার ভর বেশি 100 কেজি সে আস্তে 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 কিন্তু যায়, তাই না? তো ভর যার বেশি তার কি হবে? ব্যাপন হার কম হবে। সো বলছে ব্যাপন হার কার সর্বোচ্চ, তার মানে কি জিজ্ঞাসা করছে? কার ভর কম বা কার আণবিক ভর কম, এটা। সো দেখো তুমি একটু হিসাব করো, অক্সিজেন কত? এখানে আসতেছে 32, কার্বন ডাই অক্সাইড কত? 44, অ্যামোনিয়া কত? হিসাব করা মানে দেখে কিন্তু বলে যাচ্ছে। নাইট্রোজেন 14 আর হাইড্রোজেন কত? 3, 17, তাই না? আর N2 কত বলতো? নাইট্রোজেন হচ্ছে 14 আর N2 যেহেতু তার মানে কত হবে? 28 হবে। সো বলছে কোনটার ব্যাপন হার সর্বোচ্চ, মানে কার ভর কম। দেখো তো অ্যামোনিয়ার ভর কম, তার মানে 30 আনসার কোনটা হবে? 30 আনসার কিন্তু হবে সি নাম্বারটা। ওকে, 30 আনসার কোনটা হবে? সি নাম্বারটা। ওকে, 30 আনসার সি, হ্যাঁ ঠিক আছে। ওকে, 31 নাম্বার কোশ্চেনটা যাই এরপরে। বৃষ্টির পানির পিএইচ এর মান কত হলে সেটাকে অ্যাসিড বৃষ্টি বলে? তবে এমন 5-6 কমেন্ট করো, কত? 5-6 মানে 5.6। তো পিএইচ এর মান মানে অ্যাসিড বৃষ্টি আমরা বলবো কখন? যখন পিএইচ এর মান 5.6 এর কম হবে।
5.6 এর কম হবে তখন সেটাকে আমরা কি বলবো, অ্যাসিড বৃষ্টি। কতর কম হলে ভাইয়া, 5.6 এর কম হলে, সবাই কমেন্ট করো কি 5 6, এটা একটু সবাই কমেন্ট করো। 5.6 এর কম হলে সেটাকে আমরা কি বলবো বলো তো, অ্যাসিড বৃষ্টি বলবো, 5.6 এর কম। আসি, WHO অনুমোদিত বিওডি সর্বোচ্চ মাত্রা কত? কিসের মান জানতে চাইছে তোমাকে? বিওডি সর্বোচ্চ মাত্রা কত বলো তো দেখি, বিওডি সর্বোচ্চ মাত্রাটা কত? 32 নম্বর কোশ্চেনে আনসার দিয়ে দাও, বিওডি এর সর্বোচ্চ মাত্রা কত? 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 কয় নম্বর কোশ্চেন এটা? 32 নম্বর কোশ্চেন, বলো 32 নম্বর কোশ্চেন আনসারটা সবাই দাও। বত্রিশে 6 বলছো, আচ্ছা দেখো এবিসিডি কমেন্ট করলে বেটার। আচ্ছা দেখো বিওডি কিভাবে মনে রাখবা, দেখো বিওডি তোমাদেরকে শিখাই দিই। দেখো ভাই, বি বি ইংরেজি বর্ণমালার কয় নাম্বার লেটার? 2। আচ্ছা ডি কয় নাম্বার লেটার বলো তো? 4। আর ও মানে হচ্ছে 0, তাহলে 2 যোগ 4 তার মানে কত বলো তো? 6। তাহলে ভাই বিওডির মান কত বলো তো? 6। ঠিক আছে, তাহলে কি মনে রাখলাম? বি হচ্ছে 2 নাম্বার লেটার, ডি হচ্ছে 4 নাম্বার লেটার, তাহলে বিওডির মান কি হবে ভাই? 2 প্লাস 4 তার মানে কি হবে? 6। ঠিক আছে, তার মানে কি হবে? 6 মিলিগ্রাম পার লিটার। ওকে, 6 মিলিগ্রাম পার লিটার। আচ্ছা, নিচের কোনটি পানির স্থায়ী ক্ষরতার জন্য দায়ী নয়? ঠিক আছে, স্থায়ী ক্ষরতার জন্য দায়ী নয়। তাহলে আমরা বলবো অস্থায়ী পানির ক্ষরতা কয় ধরনের বলো তো? পানির ক্ষরতা প্রায় 2 ধরনের, একটা হচ্ছে স্থায়ী আর একটা কি আছে বলো তো? অস্থায়ী। তো অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী কে, এটা কি তুমি জানো? অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী কে? তো দেখো, স্থায়ী মানে কি, সে কি তাকে কি বাই বাই করা যায়? বাই বাই কিন্তু করা যায় না। অস্থায়ী মানে কি, সে চলে যাচ্ছে। তো অস্থায়ী মানে কি, যে চলে যাচ্ছে সে যাওয়ার আগে কি বলে গেছে বলতো? বাই বাই দিয়ে গেছে। কি দিয়ে গেছে? বাই দিয়ে গেছে। কি দিয়ে গেছে? বাই দিয়ে গেছে। কমেন্ট করো আমার সাথে সবাই, বাই, BYE, বাই মানে আমাকে বিদায় দিয়ে চলে গেছে। তো বাই মানে কি বলতো? বাই মানে কি বলতো? বাইকার্বনেট। বাই মানে কি? বাইকার্বনেট। তাহলে অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী কে? বাইকার্বনেট সমূহ। ঠিক আছে, এই দেখো এখানে দেখো বাইকার্বনেটটা আছে। এটা কিসের জন্য দায়ী? এটা হচ্ছে অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী। তো তোমাকে বলা হয়েছে স্থায়ী ক্ষরতার জন্য দায়ী নয় কোনটা? এই যে বাইকার্বনেটটা, কারণ এটা কি অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী। বাকি দেখো এই যে সালফেট, কার্বনেট, এরা বা ক্লোরাইড, এরা সবাই কিসের জন্য দায়ী? এরা হচ্ছে সবাই তোমার স্থায়ী ক্ষরতার জন্য দায়ী। শুধুমাত্র এই কার্বনেট যেটা আছে এটা কিসের জন্য দায়ী বলতো? অস্থায়ী ক্ষরতার জন্য দায়ী। তো সবাই বাই কমেন্ট করো, বাই। আচ্ছা, থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করছো, বাই। ওকে, বাই কিন্তু না, এখন আমাদের আরো কিছু এমসিকিউ আছে, আর বেশি নাই, অল্প। ন্যাপথলিনের সঞ্চারনশীল পাই ইলেকট্রন সংখ্যা কত? কিসে বলা হয়েছে? ন্যাপথলিনের সঞ্চারনশীল পাই ইলেকট্রন সংখ্যা কত বলো? ন্যাপথলিনের সঞ্চারনশীল পাই ইলেকট্রন সংখ্যা কত? আচ্ছা, তো দেখো ন্যাপথলিনের সংকেতটা দেখো কি, এই যে তো দেখো ন্যাপথলিনে কয়টা চক্র আছে বা বক্স আছে কয়টা? মনে হয় 2টা। না, তো আমরা হাকেল নীতি অনুযায়ী জানি কি 4n+2, এটাতে আমরা কি করি? পাই ইলেকট্রন সংখ্যা বের করি। তো n এর মান এখানে কত হবে? যেহেতু দেখো এই একটা বক্স, একটা বক্স, 2টা বক্স, তার মানে n এর মান কত হবে? এখানে 2 হবে। 4 × 2 + 2, তার মানে কত পাচ্ছ? 4 × 8 আর 2 মিলে কত পাচ্ছ বলো তো? 10 পাচ্ছ। ন্যাপথলিনের সঞ্চারনশীল পাই ইলেকট্রন সংখ্যা কয়টা? এবার ন্যাপথলিনের সঞ্চারনশীল পাই ইলেকট্রন সংখ্যা কয়টা আসলো বলো তো? 10টা। ওকে, তার মানে অ্যান্সার কত হবে? অ্যান্সার কিন্তু হবে ডি নাম্বারটা। ওকে, আচ্ছা, এবার আসি 35 নাম্বার কোশ্চেনটা। নিচের কোন অ্যাসিড ক্লোরাইডের অ্যাসিড ক্লোরাইড মানে অ্যাসিড ক্লোরাইডের কার্যকরীমূলক তোমাকে আস্ক করছে। বলো তো কোনটা অ্যাসিড ক্লোরাইডের কার্যকরীমূলক? নিচের কোনটা অ্যাসিড ক্লোরাইডের কার্যকরীমূলক বলো? 35 নম্বর কোশ্চেন আনসার দাও যে অ্যাসিড ক্লোরাইডের কার্যকরীমূলক কোনটা? অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইড আছে, অ্যাসিড অ্যামাইড আছে, সো তোমাকে এখানে মেইনলি জানতে চাইছে কোনটা? অ্যাসিড ক্লোরাইড। ওকে, অ্যাসিড ক্লোরাইডের সঙ্গে তোমাকে জানতে চাওয়া হয়েছে। ওকে, ওকে, আচ্ছা, তো দেখো এটা মেইনলি কিসের সঙ্গে? এটা হচ্ছে অ্যামাইডের সঙ্গে আর কি। ঠিক আছে, অ্যাসিড অ্যামাইডের সঙ্গে। আর অ্যাসিড ক্লোরাইড যদি বলে তাহলে মানে বন্ড সিও,
আর ক্লোরাইড দেখো এই যে Cl, এই যে ক্লোরাইড কিন্তু এখানে আছে, তুমি যদি নাও জানো অ্যাসিড ক্লোরাইড কোনটা, এই যে এখানে ক্লোরাইড তো দেখছো তুমি, ক্লোরাইড দেখে তুমি এখানে দেখো আর কোথাও ক্লোরিন আছে, এই অপশন ডি তেই কিন্তু খালি ক্লোরিনটা আছে। তুমি যদি নাও জানো তাও কিন্তু তুমি যদি নিজের ব্রেনটাকে কাজে লাগাতে পারো তাও কিন্তু এটা পসিবল। কি হবে, বন্ড সিও সিএল, বন্ড সিও সিএল, বন্ড সিও সিএল, হ্যাঁ বন্ড সিও সিএল আর কি। ওকে, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, যে বন্ড সিও আর যেটা আছে, ঠিক আছে, এই যে বন্ড সিও আর যেটা আছে এটা কিসের সংকেত, এটা হচ্ছে অ্যাস্টারের সংকেত। এটা কিসের কার্যকরী মূলকের সংকেত, এটা হচ্ছে অ্যাস্টারের কার্যকরী মূলকের সংকেত, কি বন্ড সিও আর। ওকে, বন্ড সিও আর। ওকে ফাইন। আচ্ছা এরপরে যেটা বললাম যে তোমরা যারা এখনো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংক কেনো নাই, শেষ সময় কিন্তু আসলে প্রশ্ন ব্যাংক সলভ করা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো এই যে হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংকটা, সো জয় কোহলিস ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংকটা তোমরা এখনই দ্রুত সংগ্রহ করে নাও। ইনশাল্লাহ এখান থেকে দেখবা যে অনেক কোশ্চেন হুবহু কমন আসছে, কারণ কোশ্চেন ব্যাংক দেখা যায় যে রিপিট হয় কিন্তু প্রশ্ন। সো যারা যারা এখনো কোশ্চেন ব্যাংক সংগ্রহ করো নাই, দ্রুত তুমি এসে জয়গুলি পেজে মেসেজ দাও, এবং এটা কিন্তু দেখা গেছে বাজারে কিন্তু অনেক শর্টেজও আছে, কারণ এটা অনেক পরিমাণে সেল হচ্ছে আর কি। সো দ্রুত তুমি হচ্ছে এটা নক দিয়ে এটা নিয়ে ফেলো আর কি। ওকে, আচ্ছা নিচের কোনটি অর্থ প্যারা নির্দেশক? ওকে, নিচের কোনটি অর্থ প্যারা নির্দেশক? হ্যাঁ হচ্ছে এরকম একটা এমসিকিউ সলভ করছিলাম তো অ্যামাইড মনে করছি। হ্যাঁ, এটাই বললাম যে অ্যাসিড ক্লোরাইড এবং অ্যাসিড অ্যামাইড দুইটা কিন্তু আলাদা আলাদা জিনিস। সো তোমাকে অবশ্যই ভেবে চিন্তে উত্তর দিতে হবে যে অ্যাসিড ক্লোরাইড বলছে নাকি অ্যাসিড অ্যামাইড বলছে। এরকম অর্থপ্যারা নির্দেশক রিসেন্টলি আমি কিন্তু পেজে একটা ভিডিও দিছি অ্যাডমিশন ওয়ারিয়ার্স পেজে, যে কোনটা অর্থপ্যারা নির্দেশক আর কোনটা মেটা নির্দেশক। সো অর্থপ্যারা নির্দেশক আমরা কিভাবে মনে রাখতাম বলতো, যাদের মধ্যে কি থাকে, সিগমা বন্ধন থাকে মেইনলি, আর পাই বন্ধন আসলে সেটা কি হয়ে যায় বলতো, মেটা নির্দেশক হয়ে যায় আর কি। সো এটা জাস্ট শর্টকাট মনে রাখার জন্য, যে সিগমা বন্ধন বা সিঙ্গেল বন্ড থাকলে সেটা অর্থপ্যারা নির্দেশক, আর পাই বন্ধন থাকলে সেটা কি আছে বলতো, মেটা নির্দেশক। মানে পাই মানে কি একটু মোটা, তার মানে ওখানে ডাবল বা ট্রিপল বন্ড থাকলে সেটা হচ্ছে কি মেটা বা মোটা। আর অর্থপ্যারা কি সিঙ্গেল, সিঙ্গেল থাকলে কোনো প্যারা নাই বা কোনো কি নাই, অর্থ নাই আর কি। ঠিক আছে, সো মনে রাখবা যে নিচের কোনটা অর্থপ্যারা নির্দেশক, দেখো এই দেখো বন্ড সিওএইচ, তুমি যদি আঁকাও বন্ড সিওএইচ যদি আঁকাও, এই দেখো বন্ড সিওওএইচ, দেখো এটা হচ্ছে বন্ড সিওএইচ, দেখো এখানে কিন্তু পাই বন্ধন আছে, তাহলে এটা হবে না। অর্থপ্যারা নির্দেশক কি থাকতে হবে বলতো, সিঙ্গেল বন্ড থাকতে হবে, তাহলে বাদ। আচ্ছা দেখো বন্ড SO3H, এটার মধ্যেও কিন্তু কি আছে, তোমার পাই বন্ধন আছে। বন্ড NO2, এটার মধ্যেও কিন্তু কি আছে বলতো, পাই বন্ধন আছে। যে এই যে নাইট্রোজেনের সাথে দুই দিকে দুইটা কি আছে, অক্সিজেন ডাবল বন্ডের মধ্যে যুক্ত। বাট বন্ড NH2 যদি দেখো, বন্ড NH2 যদি দেখো, দেখো এখানে কি নাই, কোনো ডাবল বন্ডই কিন্তু নাই, এখানে সব কি বন্ড, সিঙ্গেল বন্ড। তার মানে এটা কি হবে, অর্থপ্যারা নির্দেশক। কোনটা হবে ভাইয়া, বন্ড NH2। দেখা মাত্রই উত্তর দিয়ে দিতে পারবা বন্ড NH2। বাকি সবগুলোর মধ্যে কি আছে, আমার পাই বন্ধনটা আছে। এরপর দেখো একটা রিঅ্যাকশন দেওয়া আছে, C6H5CONA প্লাস NaOH CaO, যেটাকে কি বলা হয় বলতো, সোডা লাইম। ঠিক আছে, সোডা লাইমের সংকেত। এই পুরোটা কি কিসের সংকেত বলতো, সোডা লাইমের সংকেত। সো এটা কি করা হয়েছে, তাপ দেওয়া হয়েছে, এর ফলে কি উৎপন্ন হবে, এটা অনেক নামধারী একটা বিক্রিয়া। সো পারা উচিত তোমাদের। 37 নম্বর কোশ্চেনের আনসার দাও তো, 37 নাম্বার কোশ্চেনের আনসার দিয়ে দাও, 37 বলো। আচ্ছা 36 এর এ, 37 আনসার এখনো আসে নাই। আচ্ছা আমি বলে দিই, দেখো C6H5CONA, ঠিক আছে, সোডিয়াম বেনজয়েড। তো সোডিয়াম বেনজয়েডকে তুমি যদি সোডা লাইম সহযোগে উত্তপ্ত করো, তাহলে এখান থেকে কি হয়ে যাবে বলতো, কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যাবে। কি বের হয়ে যাবে ভাইয়া, কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে যাবে। কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেলে কি থাকবে তখন, শুধুমাত্র বেনজিন থাকবে। কি থাকবে, বেনজিন থাকবে। কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে এবং কি উৎপন্ন হবে, বেনজিন উৎপন্ন হবে। তাহলে ভাইয়া 37 আনসার কোনটা হবে, 37 আনসার হবে কিন্তু সি নাম্বার, এটা হচ্ছে বেনজিন উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে ভাইয়া, বেনজিন উৎপন্ন হবে। ওকে ভাইয়া 36টা একটু বুঝাই দেন। আচ্ছা 36টা, আচ্ছা এটা অ্যান্সার আগে বুঝাই, এটা 37 অ্যান্সার কোনটা হবে, সি নাম্বারটা হবে। আচ্ছা 36 এর ক্ষেত্রে দেখো, 36 এর ক্ষেত্রে দেখো হাইড্রোজেন, দেখো এনি বন্ড NH2 তুমি যদি আঁকাও, এই এটা হচ্ছে বন্ড NH2, ঠিক আছে, তিনটা বন্ধন এখানে নাইট্রোজেন করছে। বাট বন্ড NO2 এর ক্ষেত্রে নাইট্রোজেন ভাই পাঁচটা বন্ড করছে আর কি। ঠিক আছে, কয়টা বন্ড করছে, পাঁচটা। দেখো বন্ড NO2,
এটা হচ্ছে বন্ড NO2। দেখো বন্ড NO2 এর মধ্যে কি আছে, এটা অনেকেই প্যাচ লাগাই ফেলো যে এখানে কি নাইট্রোজেন সাথে একবার হাইড্রোজেন যুক্ত হয়েছে, একবার অক্সিজেন যুক্ত হয়েছে। সো হাইড্রোজেনের হাত কয়টা, একটা, বাট অক্সিজেনের হাত তো ভাই ডাবল, তাই না? অক্সিজেন এইভাবে স্ট্রাকচার ফর্ম করে বন্ড NO2। আর এটা কি NH3 বন্ডটা কেমন হয় বলতো, সিঙ্গেল বন্ড ফর্ম করে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে বন্ড NO2 আর এটা হচ্ছে কি বন্ড NH2। এ আর ডি এর মধ্যে পার্থক্য করতে বলছে, এটা হচ্ছে ওদের স্ট্রাকচার। সো এই স্ট্রাকচার সব কি সিগমা, আর এই স্ট্রাকচার দেখো কি আছে, পাই হইছে আর কি। ওকে, সো এটা হচ্ছে তোমার যেহেতু মানে তোমার পাই বন্ধন চলে আসছে, তার মানে এটা কি হয়ে যাবে, মেটা নির্দেশক হয়ে যাবে। তাহলে বন্ড NH2 হচ্ছে কি হবে, তোমার অর্থোপেরা নির্দেশক। ওকে, আচ্ছা, এরপর আসি 38 নাম্বার, ফিডেল ক্রাফট বিক্রিয়া একটা কি বিক্রিয়া বলো? ফিডেল ক্রাফট, ফিডেল ক্রাফট বিক্রিয়া একটা কি বিক্রিয়া? ফিডেল ক্রাফটে কিন্তু দুইটা রিঅ্যাকশন আছে, একটা হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন আর একটা হচ্ছে কি ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন। ফিডেল ক্রাফট একটা আছে অ্যালকাইলেশন আর একটা কি আছে বলো তো, অ্যাসাইলেশন। আটত্রিশে, 38 আনসারটা দাও সবাই। তিরিশের ডি, 38-এর ডি। আচ্ছা দেখো, দেখো ফ্রিডেল ক্রাফট যে দুইটা বিক্রি আছে, একটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন আর একটা কি আছে বলতো, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, তাই না? হ্যাঁ, তোমরা সবাই প্রতিস্থাপন বলতেছো, কেউ আবার বলছো যে জারণ বিজারণ না। দেখো ফিডেল ক্রাফট বিক্রিয়াটা আমি যদি দেখি, ফিডেল ক্রাফট বিক্রিয়া মেইনলি কি উৎপন্ন হয় বলতো, টলুইন উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়, টলুইন উৎপন্ন হয়, তাই না? এই যে মনে করো ফিডেল কার্ড বিক্রিয়া, এখানে এইচ আছে প্লাস হচ্ছে CH3 Cl, এখানে হচ্ছে অনার্দ্র AlCl3, ঠিক আছে? অনার্দ্র AlCl3। আচ্ছা, আর এখানে দেখো, এখানে কি উৎপন্ন হবে বলতো, টলুইন উৎপন্ন হবে। এই যে টলুইনের সংকেত, টলুইন উৎপন্ন হলো, ঠিক আছে? তাহলে ফিডেল কার্ড বিক্রিয়া মেইনলি কি উৎপন্ন হলো, টলুইন উৎপন্ন হলো। আচ্ছা, এখানে কি ছিল, CH3Cl ছিল, তাই না? তো দেখো মেইনলি এই যে CH3 টা, এই CH3 টা কি হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে কি উৎপন্ন করলো বলতো, এখানে চলে আসলো না? তোমরা এটা কি করলো, একটা প্রতিস্থাপন করলো, হাইড্রোজেনটাকে সরাই দিয়ে কি করলো, এখানে CH3 টা উৎপন্ন করলো, যেটাকে কি বলা হয় বলতো, প্রতিস্থাপন বিক্রিয়া। কি বলা হচ্ছে, প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে? তাহলে ফিডেল ক্রাফট এখানে হচ্ছে হাইড্রোজেনটা মেইনলি কি হয়েছে, মিথাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে আর কি। ওকে, আচ্ছা, আরেকটা বললে কি, এখানে যে বন্ড NO2 এটার স্ট্রাকচারটা একটু দেখাই দিই। এখানে ডাবল বন্ডটা মনে করো বন্ড NO2 যে স্ট্রাকচারটা, এটা আরেকবার ক্লিয়ার করে দিই। দেখো বন্ড NO2 এখানে হচ্ছে, এখানে আহ, এই দেখো বন্ড NO2 এখানে হচ্ছে অক্সিজেন কি আকারে থাকবে বলতো, মাইনাস আকারে থাকবে। বন্ড NO2 যেটা আছে, এখানে নাইট্রোজেনটা, তোমার এখানে মুক্তজোড় একটা ইলেকট্রন থাকবে নাইট্রোজেনের, ঠিক আছে? নাইট্রোজেন এখানে কি থাকবে, একটা মুক্তজোড় ইলেকট্রন থাকবে। নাইট্রোজেনের শেষ পর্যন্ত কয়টা ইলেকট্রন থাকে বলতো, মেইনলি 5টা ইলেকট্রন থাকে। সো ও আর কয়টা হাত ফাঁকা আছে, মেইনলি 3টা হাত ফাঁকা আছে। ও কি করবে, এই যে এখানে কিন্তু অক্সিজেনের সাথে একটা কি করছে, পাই বন্ড করছে আর কি, বন্ড NO2 টা। ওকে, আচ্ছা, সো এই জিনিসটা মাথায় রাখবা। আর অক্সিজেন কি হয়, অক্সিজেন হচ্ছে 2 মাইনাস। হ্যাঁ, ওকে, সো দেখো নাইট্রোজেন এখানে কি আকারে থাকবে, প্লাস আকারে থাকবে। বন্ড NO2 যদি স্ট্রাকচারটা আকার, অক্সিজেন কি আকারে থাকবে বলতো, মাইনাস আকারে থাকবে। বন্ড NO2 স্ট্রাকচারটা আঁকানো একটু হচ্ছে ডিফিকাল্ট, এই জন্য আর কি তোমার মনে রাখার জন্য তুমি মনে রাখবা যে এখানে একটা কি আছে, ডাবল বন্ড আছে। বাট বন্ড NH2 তে কিন্তু কোনো এরকম কোনো কাহিনী নাই, জাস্ট বসাই দিলেই হয়ে গেল আর কি, বন্ড NH2 টা। ওকে, আচ্ছা, এরপর আসি ফিডেল ক্রাফট বিক্রিয়ায় প্রভাবক কোনটা। সো মাত্রই আমরা দেখলাম যে ফিডেল ক্রাফট বিক্রিয়া আমরা প্রভাবক হিসেবে কোনটা ইউজ করছি বলতো, ফিডেল ক্রাফট বিক্রিয়া আমরা প্রভাবক হিসেবে কোনটা ইউজ করছি, অনার্দ্র AlCl3। কোনটা ইউজ করছিলাম, অনার্দ্র AlCl3। মানে প্রভাবক কোনটা হবে, অনার্দ্র AlCl3। গ্রিগনান বিকারকের সংকেত কি, তবে গ্রিগনান বিকারকের সংকেত কি দেখো তো, গ্রিগনান বিকারক হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এই যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। ওকে, একটা হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা আরেকটা কি বলতো,
অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। তো দেখো এখানে যেটা আছে RMGX অথবা ARMGX দুইটাই হইতে পারে। সো অপশনে কোনটা আছে? RMGX টা আছে। তার মানে অ্যান্সার কোনটা হবে? 40 অ্যান্সার হবে সি নাম্বারটা। 41, তা আমরা দ্রুত আগাই, তাহলে আমাদের দ্রুত শেষ হবে। দেখো তোমরা ঝটপট অ্যান্সার দিয়ে দাও। ফসজিনের সংকেত কোনটা? ফসজিনের সংকেত বলো দ্রুত। ফসজিনের সংকেত কোনটা বলো? ফসজিন গ্যাসের সংকেত কোনটা? ফসজিনের সংকেত কোনটা বলো? চল্লিশের ডি। আচ্ছা, বাকিটাও জানো, ভুল হলে হবে, সমস্যা নাই। আচ্ছা, ডি। আচ্ছা, একজন বছর জিজ্ঞাসা করুন না। মনে রাখবা ফসফরিক অ্যাসিডের সংকেত কি? মনে রাখবা COCl2। ওকে, এটাই শিওর। হ্যাঁ, ওকে, CaCl2, COCl2। ফসফরিক অ্যাসিডের সংকেত কি? ক্লোরিন কিন্তু দুইটা, এটা অনেকে প্যাচ লাগায় ফেলবা। তো মনে রাখবা ক্লোরিন কয়টা? দুইটা, COCl2 ফসফরিন গ্যাস। নিচের কোনটি তাৎক্ষণিকভাবে লুকাস বিক্রিয়া দেয়? ঠিক আছে, লুকাস বিক্রিয়া দেয়। নিচের কোনটি তাৎক্ষণিকভাবে কি দেয়? লুকাস বিক্রিয়া দেয়। নিচের কোনটি তাৎক্ষণিকভাবে লুকাস বিক্রিয়া দেয়? এই জিনিসটা আমাদের বুঝার আছে। সো তোমরা এই অ্যান্সার দাও। নিচের কোনটি তাৎক্ষণিকভাবে লুকাস বিক্রিয়া দেয়? আচ্ছা, আচ্ছা, তবে মনে রাখবা 1 ডিগ্রি অ্যালকোহল যেটা আছে, এটা 1 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিক্রিয়া দেয় না সাধারণ তাপমাত্রায়। 2 ডিগ্রি অ্যালকোহল যেটা আছে এটা প্রায় 5 থেকে 10 মিনিট পর দেয়। ঠিক আছে, আর 3 ডিগ্রি অ্যালকোহল যেটা আছে এটা হচ্ছে তাৎক্ষণিক ভাবে দেয়। ঠিক আছে, 3 ডিগ্রি অ্যালকোহল কি করে দেয়? তাৎক্ষণিক ভাবে দেয়। তো তাৎক্ষণিক ভাবে কে দিবে? 3 ডিগ্রি অ্যালকোহলটা দিবে। সো তুমি এখানে ফাইন্ড আউট করবে 3 ডিগ্রিটা কোথায় আছে। সো দেখো তো 3 ডিগ্রিটা কোথায় আছে। এইটার দিকে তুমি যদি তাকাও, এটার দিকে তুমি যদি তাকাও, দেখো 3 ডিগ্রিটা যদি দেখো, এই কার্বনটা তুমি যদি আঁকাও, এক পাশে কি আছে? CH3, তাহলে আমি CH3টা দিলাম। তারপর বলা হয়েছে যে এখানে আরো দুইটা CH3 আছে ব্র্যাকেট দিয়ে, তার মানে একটা উপরে দিলা আর একটা হচ্ছে এখানে নিচে দিলা। এরপরে দেখো OH, এই যে বন্ড OH। ওকে, সো দেখো সবারই কিন্তু হাত ফিল আপ হয়েছে। কার্বনের 4টা পূরণ হয়েছে, অক্সিজেনের 2টা পূরণ হয়েছে, হাইড্রোজেনের 1টা পূরণ হয়েছে, সবই ঠিক আছে। সো দেখো এটা কয় ডিগ্রি হলো? 1 2 3, যেহেতু তিনটাতে তিনটা আর মূলক বা মিথাইল মূলক যুক্ত আছে বা অ্যালকাইল মূলক যুক্ত আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ভাইয়া সি নাম্বারটা। তো 40 এর অ্যান্সার কোনটা? সরি, 42 এর অ্যান্সার কোনটা? একজন 40 এর অ্যান্সার দিচ্ছে, এখন কেন 40 অ্যান্সার দিবে? এখন তো 42 নাম্বার কোশ্চেনে আসছি। তার মানে অ্যান্সার কোনটা হবে? সি নাম্বার। ওকে, আচ্ছা, কোপ বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? কোপ বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়? তবে দেখো কোপ বিক্রিয়া, তো দেখো কোপ বিক্রিয়া যেটা আছে 42, এটা পারি না এখন, আশা করি পারবা এরপর থেকে। আচ্ছা, কোপ বিক্রিয়া, তবে মনে রাখবা কোপ বিক্রিয়ায় কোনটা উৎপন্ন হয় এটা মনে রাখবা। এই যে অনেকে দেখো না যে কোপাকুপি করে, ঠিক আছে, কোপাকুপি করার জন্য কি করে বলতো? দাটা নিয়ে কোপাকুপি করে। বাট অনেকে আছে আবার কি করে? অ্যাসিড ছুঁড়ে মারে। ঠিক আছে, যে অ্যাসিড ছুঁড়ে মারা না, যেটা হচ্ছে আইনত দণ্ডনীয় অপরাধ। আগে দেখবা যে মানুষের গায়ে কি করতো? অনেকে অ্যাসিড ছুঁড়ে মারতো আর কি। তো এই অ্যাসিড মনে রাখবে যে একটা কি করছে, একটা লোক একজন তার মানে একদিন তার কি করছে, শালির গায়ে কি করছে? অ্যাসিড ছুঁড়ে মারছিল আর কি। ওকে, সো অ্যাসিড দিয়ে কি করছিল বলতো? কোপ দিছিল। কাকে? শালিকে। তো শালি দিয়ে মনে পাবে যে স্যালিসাইলিক। ঠিক আছে, স্যালিসাইলিক, যে শালি কথাটা আছে, শালিকে কি ছুঁড়ে মারছিল বলতো? অ্যাসিড ছুঁড়ে মেরে কোপ মারছিল, তাই না? যে কোপ, কোপ মানে কি? কোপ। ঠিক আছে, কোপ মারছিল কি দিয়ে? অ্যাসিড দিয়ে। কাকে? শালিকে। তাহলে মনে রাখবা স্যালিসাইলিক। ওকে, তাহলে স্যালিসাইলিক অ্যাসিড, এটা মনে রাখবা। তাহলে আশা করি এরপর থেকে ভুল হবে না। কোপ বিক্রিয়া কি উৎপন্ন হয়? স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড। অ্যাক্রোলিন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্ত করা হয়? অ্যাক্রোলিন পরীক্ষা দ্বারা, অ্যাক্রোলিন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্ত করা হয় বলো? এটা খুবই নামধারী একটা বিক্রিয়া, বুঝছো? অ্যাক্রোলিন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্ত করা হয়? মনে হবে গ্লিসারিন। ঠিক আছে, অ্যাক্রোলিন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্ত করা হয়? গ্লিসারিন। অ্যাক্রোলিন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্ত করা হয়? গ্লিসারিন, গ্লিসারিন শনাক্ত করা হয়। ওকে, নামধারী একটা শনাক্তকারী পরীক্ষা। নিচের কোন যৌগটি সিলভার দর্পণ পরীক্ষা দেয়? তবে সিলভার দর্পণ আছে যে কি বলতো?
একটা মানে দুইটা পরীক্ষা আছে, একটা হচ্ছে কি টলেন বিকারক পরীক্ষা, একটা হচ্ছে কি ফেলিং দ্রবণ পরীক্ষা। টলেন বিকারক আর একটা কি বলতো ফেলিং দ্রবণ। এটা হচ্ছে মেইনলি কিসের পরীক্ষা? এটা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে যে পার্থক্যীকরণ বিক্রিয়া, সেটা হচ্ছে টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ পরীক্ষা আর কি। ওকে, আচ্ছা, তো এই টলেন বিকারক যে পরীক্ষাটা আছে এখানে হচ্ছে সিলভার দর্পণ আর কি সৃষ্টি হয়। তো সিলভার দর্পণ পরীক্ষাটা মেইনলি কে দেয়? অ্যালডিহাইড দেয় নাকি কিটোন দেয় বলো তো দেখি? সিলভার দর্পণ পরীক্ষাটা মেইনলি কে দেয়? আচ্ছা দেখো, তবে মনে রাখবা যে টলেন বিকারক পরীক্ষা অ্যালডিহাইড দিবে, বুঝছো, অ্যালডিহাইড দিবে, আর কিটোন করবে কি দিবে না। আমরা এটা দেখে বুঝতে পারবো যে কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন, যেহেতু কিটোন পরীক্ষা দেয় না। সো কে পরীক্ষা দিবে? অ্যালডিহাইড দিবে। কে দিবে? অ্যালডিহাইড দিবে। তো দেখো এখানে ন্যাল আছে, তার মানে কি এটা একটা অ্যালডিহাইড, তার মানে এইটা পরীক্ষা দিবে। এ কি করবে? পরীক্ষা দিবে, তার মানে 45 আনসার কোনটা হবে? ডি হবে। 46 কার্বিলামিন পরীক্ষা দ্বারা কোনটা শনাক্ত করা হয়? কার্বিলামিন পরীক্ষা দ্বারা, কার্বিলামিন পরীক্ষা দ্বারা কোনটা শনাক্ত করা হয় বলতো? কার্বিলামিন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্ত করা হয়? আচ্ছা 46 মনে রাখবে, কার্বিলামিনে ক আছে, ক্লোরোফর্মেও ক আছে, ঠিক আছে? তাহলে কার্বিলামিন পরীক্ষা দ্বারা কি শনাক্ত করা হয়? ক্লোরোফর্ম। কার্বিলামিন পরীক্ষা দ্বারা তাহলে কি শনাক্ত করা হয়? ক্লোরোফর্ম শনাক্ত করা হয়। কার্বিলামিন পরীক্ষা দ্বারা কি শনাক্ত করা হয়? ক্লোরোফর্ম শনাক্ত করা হয়। ওকে, আচ্ছা, এরপর আসি 47 কোনটি অধিক ক্ষারধর্মী বলো তো দেখি, এটা কে পারো? কোনটি অধিক ক্ষারধর্মী বলো, কোনটি অধিক ক্ষারধর্মী? বলো কোনটি অধিক ক্ষারধর্মী? ক্লোরোফর্ম। ওকে, আচ্ছা, কোনটা অধিক ক্ষারধর্মী বলো দ্রুত দ্রুত, এখন আনসার আসে নাই কেন? পারি না। আচ্ছা, সমস্যা নাই, পারো না আজকে পারবা। বাকিরা দেখি 47 ডি বলছো, একজন বলছো ডি। আচ্ছা, ভুল হোক সমস্যা নাই। আচ্ছা, তো একটা নাম্বার বলে দিই, নাম্বারটা মনে রাখবা। 213, আমার সাথে সাথে কমেন্ট করো। কি বললাম? 213। অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম আর কি, ঠিক আছে? সব অ্যামিন আছে না, অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম কি 213। সবার আগে মনে রাখবা 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে হচ্ছে কি 3 ডিগ্রি, ঠিক আছে? 213, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি। তবে এখানে 2 ডিগ্রি কোনটা আছে? এই যে অপশন সি তে আছে 2 ডিগ্রি, যে R2, তার মানে কি এটা 2 ডিগ্রি। 2 ডিগ্রিতে সবচেয়ে বেশি, তারপরে 1 ডিগ্রি, তারপরে কি 3 ডিগ্রি। 2 ডিগ্রি 213 কমেন্ট করতে বলছি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি। 47 আনসার কোনটা হবে? সি হবে। কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়? কোনটি কি বলছে? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়। তবে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা? যাদের নামে কি থাকবে বলবা? সি থাকবে, কার্বন না কিন্তু, জাস্ট নামে সি থাকলে সেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তো বলছে কোনটা নয়, তাহলে দেখো এই যে সি আছে, এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটাও সি আছে, এটাও প্রাইমারি স্ট্যান্ডার্ড, এটাও সি আছে, এটাও প্রাইমারি স্ট্যান্ডার্ড, বাট এটা কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড না। তার মানে 48 আনসার কোনটা হবে? বি নাম্বারটা। 49 সক্রিয় ভর বলতে কি বোঝায়? সব ভুলে গেছি ভাইয়া, এই জন্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা, সামনে আরো ক্লাস আসবে, ক্লাসগুলা একটু করবা কষ্ট করে, এবং ভাইয়া যেভাবে বলতেছে সেভাবে পড়ো, আগামী কয়েকটা দিন ইনশাল্লাহ হয়ে যাবে। এই যে ভাইয়াদের সাথে রিভিশন দিলে তোমার এই এমসিকিউ গুলো সলভ করতে অনেক টাইম লাগতো, বাট তুমি যখন আমাদের সাথে সলভ করতেছো, জিনিসগুলো তোমার আরো ভালো মতো সলভ হচ্ছে, এক্সপ্লেনটাও পাচ্ছ ভালো মতো, এন্ড হচ্ছে এটা মাথায় থেকে যাবে। ওকে, সো চেষ্টা করবা লাইভে ক্লাসগুলো করার। আর রেকর্ডেডও দিলে কি হয় যে খালি টেনে 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 ক্লাস করা হয়ে যায়, বাট মাথায় কিছু থাকে না, 2x গতিতে মাথায় ঢোকে, 4x গতিতে মাথা থেকে বের হয়ে যায়। ওকে, আচ্ছা, তো আসি, সক্রিয় ভর বলতে কি বোঝায়? আংশিক চাপ, আণবিক ভর, মোলার ঘনমাত্রা। বলো সক্রিয় ভর বলতে কোনটা বোঝায়?
দেখি কে বলতে পারছো। আচ্ছা দেখো, সক্রিয় ভর বলতে ভাই মেইনলি মনে রাখবে যে আংশিক চাপ, এটা হচ্ছে ভাই তরলের ক্ষেত্রে আর কি, ঠিক আছে, সরি গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপ মেইনলি কার ক্ষেত্রে ভাইয়া, গ্যাস, ওকে। আর তরলের ক্ষেত্রে সক্রিয় ভর কোনটা, মোলার ঘনমাত্রা আর কি, ওকে। তরলের ক্ষেত্রে হচ্ছে মোলার ঘনমাত্রা, আর গ্যাসের ক্ষেত্রে হচ্ছে কোনটা, আংশিক চাপ। আণবিক ভর কিন্তু কোনটার ক্ষেত্রেই না। সক্রিয় ভর কে কে, একটা হচ্ছে আংশিক চাপ, আর একটা কি বলতো, মোলার ঘনমাত্রা। তাহলে অ্যান্সার কোনটা হবে, 1 আর 3। 1 আর 3 কোথায় আছে, অপশন সি তে আছে। তাহলে গ্যাসের ক্ষেত্রে হচ্ছে কি, সক্রিয় ভর আংশিক চাপ, আর তরলের ক্ষেত্রে কি, মোলার ঘনমাত্রা, ওকে। আর মাত্র বেশি কোশ্চেন, অল্প কিছু কোশ্চেন আছে। Na2Cr2O7 যোগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, বলো, এটা তোমাদের পারা উচিত। এটা ইজি একটা কোশ্চেন, বলো এটা আনসার দাও। Na2Cr2O7 এ ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? সো দেখো, Na2Cr2O7 আমরা একটু করি। সোডিয়াম কত ভাই, +1। কয়টা আছে সোডিয়াম, দুইটা, তাই না? তাহলে +1 × 2 বের করতে হবে কার, ক্রোমিয়ামেরটা। তাহলে ক্রোমিয়ামকে আমি x ধরলে, এখানে যেহেতু ক্রোমিয়াম দুইটা আছে, তার মানে কি ধরবো, 2x। আচ্ছা, অক্সিজেন কত ভাই, -2। কয়টা আছে অক্সিজেন, 7টা আছে, তাহলে ইনটু 7 ইকুয়াল টু কত, 0। আচ্ছা করি, এবার দেখো কত আসতেছে, +2 +2x -14 ইকুয়াল টু 0। তাহলে ভাই -14 থেকে +2 গেলে কত থাকে বলো তো, -12। ওই পাশে গেলে কি হয়ে যাবে, +12। তাহলে 2x ইকুয়াল টু কি আসতেছে, +12। x এর মান কত আসতেছে, +6। মানে অ্যান্সার কোনটা হবে, +6। তার মানে অ্যান্সার কোনটা হবে, +6। তাহলে 50 এর অ্যান্সার সি। সো তোমরা যারা বই অর্ডার করতে চাও তারা www.joycoli.com লিখে সার্চ দিবা। আর তোমরা যারা ফ্রি ক্লাস ও পরীক্ষা দিতে চাও তারা হচ্ছে www.joycoliacademy.com এ সার্চ দিবা। সো একটা হচ্ছে joycoli.com আর একটা হচ্ছে কি joycoliacademy.com। বইয়ের জন্য হচ্ছে joycoli.com, আর পরীক্ষা দেওয়ার জন্য হচ্ছে কি joycoliacademy.com লিখে সার্চ দিলেই হবে। আচ্ছা এবার আসি, নিচের কোনটি অসামঞ্জস্যকরণ বিক্রিয়া বা ডিসপ্রপোর্শন বিক্রিয়া, ঠিক আছে। অসামঞ্জস্য বিক্রিয়া কি ভাই, মনে রাখবে, এটা শর্টকাট দিয়ে দিই। একটা ভেঙে যদি ভাই দুইটা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে অসামঞ্জস্য বিক্রিয়া মেইনলি হয়, ঠিক আছে। একটা ভেঙে যদি, মনে করো একটা ক্লোরিন ভেঙে দুইটা ক্লোরিনে পরিণত হলো, এটা হচ্ছে অসামঞ্জস্য, মনে রাখার জন্য। আর সামঞ্জস্য কি ভাইয়া, দুইটা ক্লোরিন মিলে মনে করো একটায় পরিণত হলো, সেটা কি হবে বলতো, সামঞ্জস্য হবে। অসামঞ্জস্য দেখো তো এখানে কোনটায়, একটা ক্লোরিন ভেঙে দুইটা ক্লোরিন হয়েছে কোন জায়গা, বা কোন জায়গায় একটা জিনিস ভেঙে দুইটা হয়েছে, দেখো তো। এই দেখো এখানে একটা ক্লোরিন ছিল, মানে একসাথে ক্লোরিন গুলা ছিল, এটা ভেঙে ভেঙে দেখো দুই জায়গায় চলে গেছে, এই যে এখানে একটা এখানে একটা। যেমন এটা কি হয়ে যাবে তোমার, ডিসপ্রপোর্শন বিক্রিয়া বা অসামঞ্জস্য বিক্রিয়া আর কি, ওকে। এটা কি হয়ে যাবে, অসামঞ্জস্য বিক্রিয়া। এটা কি হয়ে যাবে, অসামঞ্জস্য বিক্রিয়া। মানে অ্যান্সার কোনটা হবে, 51 অ্যান্সার হবে সি নাম্বারটা, ওকে। আচ্ছা, মিথাইল অরেঞ্জের তোমার হচ্ছে পিএইচ সীমা জানতে চাইছে, বলো। আর মাত্র 5টা কোশ্চেন আছে, একটু ধৈর্য ধরে থাকো, হয়ে যাবে। মিথাইল অরেঞ্জের অ্যাসিড মাধ্যমে লাল বর্ণ দ্বারা, মানে অত লাগবে না, মিথাইল অরেঞ্জের পিএইচ পরিসীমাটা তোমার মেইনলি জানতে চাইছে। তবে দেখো মিথাইল অরেঞ্জ, এই যে অরেঞ্জের মধ্যে কয়টা বর্ণ আছে বা কয়টা লেটার আছে অরেঞ্জের মধ্যে, বাংলা অরেঞ্জের মধ্যে। তো এইটা দেখো কনফিউজিং একটা জিনিস, অ র দুইটা, দন্ত নয় জয়, এটাকে কি আমি একটা ধরবো নাকি দুইটা ধরবো বলো তো। তো যদি আমি একটা ধরি, অ র দন্ত নয় জয় একটা ধরলাম, তাহলে কয়টা হলো, তিনটা পেলাম। আর যদি দন্ত নয় জয়কে আলাদা আলাদা ভাবে ধরি, তাহলে 2 আর 2 মিলে কত হলো, 4 হলো। কেউ বলে 3, কেউ বলে 4। মিথাইল অরেঞ্জ কেউ বলে 3, কেউ বলে কি বলতো 4। মিথাইল অরেঞ্জ কেউ বলে 3, কেউ বলে কি বলতো 4। হ্যাঁ, কেউ বলে 3, কেউ বলে 4। তাহলে ভাই কত হবে, 3.1 থেকে 4.4। মিথাইল অরেঞ্জ ভাই তাহলে কি হবে, কেউ বলে 3, কেউ বলে 4। তার মানে দেখো 3.1 থেকে 4.4, অপশন গুলা অনেক কাছাকাছি দিছে, বুঝছো, অপশন গুলা অনেক কাছাকাছি দিছে। এক্সাক্ট মানটা আমাদের মনে রাখতে হবে। তো সবাই আমার সাথে সাথে একটু কমেন্ট করে ফেলো, 3.1 থেকে 4.4, 3.1 থেকে 4.4, ওকে। আচ্ছা এবার আসি, দেখো দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারের টাইট্রেশনের হঠাৎ বর্ণ পরিবর্তনের পিএইচ পরিসর কত। আচ্ছা, তো দেখো দুর্বল অ্যাসিড সবল ক্ষার, তবে মনে রাখবে একটা জিনিস, দেখো আমাদের কি হতে পারে, অ্যাসিড এবং বেস কি হইতে পারে, দেখো তো অ্যাসিড স্ট্রং বেস স্ট্রং, কি কি কন্ডিশন হইতে পারে আমি সেটা বলতেছি। অ্যাসিড উইক, বেস উইক, ওকে। এরপর দেখো কি হইতে পারে, অ্যাসিড স্ট্রং বেস উইক, অথবা কি অ্যাসিড উইক বেস স্ট্রং, এই চারটাই তো কন্ডিশন হইতে পারে, তাই না। তবে মনে রাখো যখন দুইটাই স্ট্রং হবে তখন পিএইচ বিন্দুটা কত হবে বলতো, 7। আচ্ছা, যদি দুইটাই উইক হয়, এটা কি করা যায় না বলতো, নির্ণয় করা যায় না। এখন ভাই দেখো অ্যাসিড স্ট্রং বেস উইক, স্ট্রংটাকে অ্যাসিড, তার মানে এটার কত আসবে বলতো, মানে 7-এর কম আসবে অ্যাসিডিক দিকে।
সেটার মানটা কত ভাইয়া 5.27। আচ্ছা, আর ভাইয়া অ্যাসিড উইক বেস স্ট্রং, এক্ষেত্রে স্ট্রং কে বেস মানে ক্ষার, তার মানে কি আসবে স্বাদের থেকে বেশি, স্বাদের থেকে বেশি কত ভাইয়া 8.8, কত আসবে 8.8। সো বলা হয়েছে যে দুর্বল অ্যাসিড সবল ক্ষার, মানে ভাই এটা কি বলতো সবল ক্ষার, মানে এই যে এই কন্ডিশনটা পড়ছে দুর্বল অ্যাসিড সবল ক্ষার 8.8, কি পড়ছে ভাইয়া 8.8। তার মানে এটা কোনটার সাথে মেলে বলতো 8.8 এর সাথে কোনটা যাচ্ছে বলতো এই যে 8 থেকে 10, 8 থেকে 10, 8 থেকে 10, এইটা হবে আমার অ্যান্সার। তাহলে অ্যান্সার কোনটা হবে 53 অ্যান্সার হবে এ নাম্বারটা। যদি ডাইরেক্ট মান বলে তাহলে বলবা 8.8, আর যদি রেঞ্জে বলে তাহলে বলবো ভাইয়া 8 থেকে 10। ওকে, অর্গানিকের জন্য আলাদা ক্লাস নিব, অর্গানিকের আলাদা ক্লাস হবে, সমস্যা নাই। আচ্ছা আসি, দেখো ইথানোয়িক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের টাইট্রেশনে উপযুক্ত নির্দেশক কোনটা? তো দেখো ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড কি ভাই একটা জৈব অ্যাসিড বা একটা অর্গানিক অ্যাসিড, ঠিক আছে। ইথানোয়িক অ্যাসিড কি ভাই একটা অর্গানিক অ্যাসিড মানে দুর্বল অ্যাসিড। আর সোডিয়াম হাইড্রোক্সাইড কি আবার সবল ক্ষার। দেখো এখানে সবলকে ক্ষার সবল, যখন ক্ষার সবল হবে তখন মনে রাখবে আমরা কি ইউজ করব নির্দেশক হিসেবে ফেনোলফথ্যালিন ইউজ করব। কি ইউজ করব ভাইয়া ফেনোলফথ্যালিন ইউজ করব। তাহলে 54 এর आंसर কোনটা হবে 54 এর आंसर হবে ভাইয়া সি নাম্বারটা। ওকে, আচ্ছা 55 आंसर দাও, 55 নম্বর কোশ্চেনের आंसर দাও 55। ওকে, 55 নম্বর কোশ্চেন आंसर দাও। কি বলা হয়েছে গলিত ক্যালসিয়াম ক্লোরাইড এর মধ্য দিয়ে 1 ফ্যারাডে তড়িৎ চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ ক্যালসিয়াম জমা হবে, কি পরিমাণ? তোমরা দেখো যার চার্জ যত তাকে যদি আমি সেই কয় ফ্যারাডে বিদ্যুৎ দিই তাহলে 1 মোল উৎপন্ন হবে, ঠিক আছে। ফর এক্সাম্পল দেখো অ্যালুমিনিয়াম 3+, তাহলে এর যদি আমার 1 মোল পেতে হয় সেক্ষেত্রে আমার কয় ফ্যারাডে বিদ্যুৎ দিতে হবে ভাই 3 ফ্যারাডে দিতে হবে আর কি। ওকে, আচ্ছা তাইলে আমি 1 মোল পাবো, নাহলে আমি কম পাবো আর কি। ওকে, সো দেখো এখন কি আছে এখানে ক্যালসিয়াম, ঠিক আছে। ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে 1 ফ্যারাডে পরিচালনা করলে ক্যাথোডে কি পরিমাণ ক্যালসিয়াম ধাতু জমা হবে। ক্যালসিয়াম কত প্লাস, ক্যালসিয়াম প্রায় 2+, ক্যালসিয়াম থেকে যদি আমার 1 মোল পেতে হয় তাহলে আমার কয় ফ্যারাডে দিতে হবে বলতো, যেহেতু 2+, তাহলে আমার 2 ফ্যারাডে দিলে আমি কি পাবো 1 মোল পাবো, ঠিক আছে। 2 ফ্যারাডে দিলে আমি 1 মোল পাবো, বাট আমি দিছি কয় ফ্যারাডে, আমি দিছি 1 ফ্যারাডে। যেহেতু আমি 1 ফ্যারাডে দিছি তাহলে আমি এখানে কয় মোল পাবো বলতো 2 এর অর্ধেক কত 1 ফ্যারাডে, না তাহলে আমি দিছি অর্ধেক দিছি, তাহলে আমি অর্ধেক দিলে আমি পাবো কতটুকু অর্ধেকই পাবো। তাহলে কতটুকু পাবো বলতো 1/2, তার মানে কতটুকু পাবো হাফ মোল পাবো। কতটুকু পাবো হাফ, যেহেতু দিছি, যেহেতু আমার 2 ফ্যারাডে দিলে আমি 1 মোল পেতাম, যেহেতু আমি 1 ফ্যারাডে দিছি মানে অর্ধেক দিছি, তাহলে আমি পাবো কতটুকু অর্ধেক পাবো মানে হাফ মোল পাবো। এখন ভাই হাফ মোল ক্যালসিয়াম মানে কতটুকু, ক্যালসিয়ামের ভর তো ভাই 40, এটা মানে কি 1 মোল, তাহলে ভাই এখানে হাফ মোল মানে কতটুকু হবে 20 গ্রাম। কতটুকু হবে ভাইয়া 20 গ্রাম। তাহলে অ্যান্সার কতটুকু হবে 55 অ্যান্সার কোনটা হবে এ হবে। ওকে, 55 অ্যান্সার হবে এ নাম্বারটা। ওকে, হ্যাঁ 56 অ্যান্সার দাও দেখি, 55 অ্যান্সার কে কে সঠিক দিছো। জহুরা খাতুন বলছো 55 এ, তারপরে নূর ফাতিমা সারা বলছো 55 এ, এমডি মুরসালিন বলছো 55 এ। ওকে, 56 নম্বর কোশ্চেনের আনসার দাও। 56 1 ফ্যারাডে বিদ্যুৎ বলতে কতটুকু বোঝায়, 1 ফ্যারাডে বিদ্যুৎ বলে 1 ফ্যারাডে বিদ্যুৎ, ঠিক আছে। 1 ফ্যারাডে বিদ্যুৎ বলতে কতটুকু বিদ্যুৎ বোঝায়? তো দেখো 1 ফ্যারাডে বিদ্যুৎ মানে কত 96,500 কুলম্ব বা 96,473 কুলম্ব আর কি। ওকে, 1 ফ্যারাডে বিদ্যুৎ মানে। দেখো এই 1 ফ্যারাডে বিদ্যুৎ মিলে আমরা পাই কিভাবে, 1 ফ্যারাডে বিদ্যুৎ মানে হচ্ছে ভাই 1 মোল ইলেকট্রনের চার্জ। 1 ফ্যারাডে বিদ্যুৎ মানে কি ভাই 1 মোল ইলেকট্রনের চার্জ, ঠিক আছে 1 মোল ইলেকট্রনের চার্জ। এখন ভাই 1 মোল মানে কত 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 টা ইলেকট্রন। 1 মোল ইলেকট্রনের চার্জ, একটা ইলেকট্রনের চার্জ কত, ঠিক আছে 1 মানে -1.6 ইনটু 10 ইনভার্স মাইনাস কি 19 কুলম্ব, এটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ। সো 1 মোল ইলেকট্রনের চার্জ কত, এই যে একটা ইলেকট্রনের চার্জ তো ভাই এইটা, তাহলে 1 মোল ইলেকট্রন চার্জ কত হবে এইটার সাথে অ্যাভোগাড্রো নাম্বার গুণ দিলে তুমি 1 মোল ইলেকট্রন চার্জ পেয়ে যাচ্ছ। এই দুইটা গুণ করলে যেটা পাবা সেটাই কি বলতো এই যে 96,500 কুলম্ব আর কি। ওকে, সেটাই কি বলতো 96,500 কুলম্ব, মানে সেটা কোনটা বলতো এই যে 1 মোল ইলেকট্রনের চার্জ। ওকে, 1 মোল ইলেকট্রনের চার্জ। ওকে, আচ্ছা তোমার অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে সি নাম্বারটা। ওকে, আচ্ছা সি আর ডি নাম্বার অপশনটা সেমই দিয়ে রাখছে, যাই হোক। এরপর আসি 57 নাম্বার, লবণ সেতুতে তড়িৎ বিশ্লেষণ রূপে ব্যবহৃত হয় কোনটা? লবণ সেতুতে, লবণ সেতুতে দেখো লবণ সেতুতে ভাইয়া, লবণ সেতুতে মনে পাবে ভাইয়া কে ছিল,
ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, সেটা লেখো। লবণ সেতুতে কে ছিল, কে নাই, আমি নাই, সোডিয়াম ছাই, পটাশিয়াম ছাই। ঠিক আছে, আমি নাই, সোডিয়াম ছাই, পটাশিয়াম ছাই আর কি। ঠিক আছে, কে ছিল, কে নাই, আমি নাই, সোডিয়াম ছাই, পটাশিয়াম ছাই। তবে কে ছিলতে কি বলতো, KCl। ঠিক আছে, KCl, কে নাই, কে নাই মানে পটাশিয়াম নাইট্রেট, আমি নাই মানে কি অ্যামোনিয়াম নাইট্রেট, আমিতে অ্যামোনিয়াম। ঠিক আছে, আর নাইতে কি নাইট্রেট। তাহলে কে ছিল, কে নাই, আমি নাই, সোডিয়াম ছাই মানে সোডিয়াম সালফেট, পটাশিয়াম ছাই মানে কি বলতো পটাশিয়াম সালফেট। কে ছিল, কে নাই, আমি নাই, সোডিয়াম ছাই, পটাশিয়াম ছাই। এই যে, তার মানে অ্যান্সার কোনটা হবে, বি নাম্বারটা। ওকে, 57 এর অ্যান্সার কোনটা হবে, বি। 57 এর অ্যান্সার বি। এটা অনেকে এ বলো, বাট এ না, বিটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। অনেক জায়গায় এও দেওয়া আছে, এটা আসলে কনফিউজিং একটা কোশ্চেন। সো আমার মতে আমি বিটাকে বেশি প্রিফারেবল করি। সো তুমি চাইলে এও দিতে পারো, এটা আসলে কোনটা অ্যান্সার না এটা আসলে কেউই জানে না। কে ছিল, কে নাই, আমি নাই, সোডিয়াম চাই, পটাশিয়াম চাই। সো কিছু কিছু জায়গায় বিও অ্যান্সার পাবা, কিছু কিছু জায়গায় এও অ্যান্সার পাবা আর কি। ওকে, সো এটা আসলে একটা কনফিউজিং কোশ্চেন। আমার মতে বিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, এও হইতে পারে, বিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, আসি, কোনটি রিচার্জেবল কোষ নয়, কোনটি রিচার্জেবল কোষ নয়। তো দেখো এখানে ফার্স্ট অপশন যেটা আছে লিথিয়াম ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, দুটোর মধ্যে পার্থক্য কি। লিথিয়াম ব্যাটারি কোনটা, এই যে আমার ঘড়িতে যেটা ইউজ করা হচ্ছে এটা কি ছোট দেখবে একটা ব্যাটারি, এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি। আর ফোনে, মোবাইল ফোনে যেটা আছে, মনে করো মোবাইল ফোনে যে ব্যাটারি, এটা কি বলে ব্যাটারি বলতো, লিথিয়াম আয়ন ব্যাটারি। এটা বা ল্যাপটপে যেটা ইউজ করা হয় এটা কি মেইনলি লিথিয়াম আয়ন ব্যাটারি। সো এই লিথিয়াম আয়ন ব্যাটারি যেগুলো আছে এগুলো কিন্তু চার্জ করা যায়, ফোন চার্জ করা যায়, বাট ঘড়ি কি চার্জ করা যায়? হ্যাঁ, ঘড়ি চার্জ করা যায়, সেগুলো আলাদা ঘড়ি আর কি, স্মার্ট ওয়াচ। বাট এমনি যে ঘড়ি, যে এমনি যে অ্যানালগ যে ঘড়িগুলো আছে এগুলো কিন্তু কি করা যায় না, চার্জ করা যায় না। সো লিথিয়াম ব্যাটারি কিন্তু কি করা যায় না, চার্জ করা যায় না। বাট লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু আমরা চার্জ করতে পারি, ল্যাপটপ মোবাইল কিন্তু আমরা চার্জ করতেছি। সো লিথিয়াম ব্যাটারি আমাদের চার্জ করা যায় না, রিচার্জেবল নয়। ওকে, ফুয়েল সেলে ব্যবহারযোগ্য তড়িৎ বিশ্লেষ্য কোষ কোনটি, ফুয়েল সেলে। এরপর আসি, দেখো ফুয়েল সেলে ব্যবহারযোগ্য তড়িৎ বিশ্লেষক কোষ কোনটি, ফুয়েল সেলে বলো। আচ্ছা, দেখো ফুয়েল সেলে মনে রাখবা তড়িৎ বিশ্লেষক কোষ, তড়িৎ বিশ্লেষক রূপে কোনটা ইউজ করা হয়, KOH ইউজ করা হয়। ঠিক আছে, KOH। ঠিক আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। লাস্ট কোশ্চেন আজকের দিনের, বলো লিথিয়াম আয়ন ব্যাটারি কোষ বিভব কত, লিথিয়াম আয়ন ব্যাটারি কোষ বিভব কত। আচ্ছা, ড্রাই সেল এটা আমি লিখে দিচ্ছি, তোমরা লিথিয়াম আয়ন ব্যাটারিটা বলতে থাকো। ড্রাই সেল বা শুষ্ক কোষ, এটার কোষ বিভাগ কথা আমি বলে দিচ্ছি। ড্রাই সেল মনে হবে 1.5 ভোল্ট। ঠিক আছে, আমরা বলি না অনেক সময় 1.5 ব্যাটারি, এরকম বলি না, কারণ কি এই যে তোমার লিথিয়াম আয়ন ব্যাটারির, সরি ড্রাই সেল ব্যাটারির কত, 1.5 ভোল্ট, 1.5, কত 1.5 হচ্ছে ড্রাই সেলের ক্ষেত্রে। ড্রাই সেলের ক্ষেত্রে কত, 1.5। হাইড্রোজেন ফুয়েল সেল যদি বলে, হাইড্রোজেন ফুয়েল সেলের ক্ষেত্রে কত, মনে রাখবা 1 2 3, 1.23। এটা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেলের ক্ষেত্রে 1 2 3। ড্রাই সেলের ক্ষেত্রে কত, 1.5। আর লিথিয়াম আয়ন ব্যাটারি, ঠিক আছে, লিথিয়াম আয়ন ব্যাটারি মনে হয় যে ল্যাপটপ, লিথিয়াম আয়ন ব্যাটারি কোথায় বলছিলাম ভাইয়া, মোবাইলে এবং ল্যাপটপে ইউজ করা হয়। ওকে, হ্যাঁ, লিথিয়াম ব্যাটারি চার্জ করা যায় না, লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জ করা যায়। সো বলছিলাম কি লিথিয়াম আয়ন ব্যাটারি কোথায় ইউজ করা হয়, ফোনে বা ল্যাপটপে। তবে আমি একটা ল্যাপটপ কিনছি, সেই ল্যাপটপের দাম কত বলো তো, 3700 টাকা, 37,000 টাকা আর কি। কত টাকা মনে রাখবা, 3700 টাকা তার হবে না, 37,000 টাকা। তো 37,000, সবাই কমেন্ট করো কত, 37,000। মনে রাখবা তুমি একটা ল্যাপটপ কিনছো 37,000 টাকা দিয়ে। ল্যাপটপের ব্যাটারি কি ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি। তো 37,000 দিয়ে মনে রাখবা 3.7 ভোল্ট। কি মনে রাখবা ভাইয়া, 3.7 ভোল্ট। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো তোমাদের কাছে ক্লাসটা, অবশ্যই কমেন্ট করে জানাবা কেমন ছিল আজকের ক্লাসটা। কোনো কিছু বুঝতে বাকি থাকলে জানাও আমাদেরকে। অ্যাডমিশন ওয়ারিয়র্স এবং জয়কুলি সবসময় তোমাদের সাথে আছে, আমরা সবসময় তোমাদেরকে ইনশাআল্লাহ সাপোর্ট দিয়ে যাব। এন্ড জয়কুলি পেজে তোমরা এরকম আরো অনেক সামনে ফ্রি লাইভ ক্লাস পাবা আর কি। এন্ড তোমরা এই ক্লাসগুলো যদি ভালো মতো করে যাও এবং একটু পরে এক্সাম হবে, এক্সামটা যদি তুমি অংশগ্রহণ করো ইনশাআল্লাহ অনেক ভালো পরিমাণে একটা প্রিপারেশন তোমার হয়ে যাবে আর কি। ওকে, সো কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে 1 মিনিটের মধ্যে জানাও। আমাদের ক্লাসের প্রায় শেষের দিকে, যারা যারা ছিলা শেষ পর্যন্ত, আমি কয়েকজনকে
কনসিস্টেন্টলি পাইছি শেষ পর্যন্ত। সো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। তোমাদের জন্য অসংখ্য শুভকামনা যে তোমরা চান্স পেয়ে যাও, এবং যারা যারা এখনো রসায়ন বিচিত্রা বইটা সংগ্রহ করো নাই, দ্রুত রসায়ন বিচিত্রা বইটা সংগ্রহ করে ফেলো। ইনশাল্লাহ এখান থেকে তুমি অনেক কিছু কমন পাবা, এন্ড আমরা তো ভেড়া আছি, আমরা তোমাদেরকে ফুল সাপোর্ট দিয়ে যাব। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। তারুণ শর্মা বলছে অনেক ভালো ভাইয়া, ধন্যবাদ তোমাকেও তারুণ শর্মা শেষ পর্যন্ত থাকার জন্য। জোহরা খাতুন বলছে খুব ভালো ক্লাস, জোহরা খাতুনকেও ধন্যবাদ, তোমরা শেষ পর্যন্ত ছিলা এন্ড কনসিস্টেন্টলি তোমরা ক্লাস করে গেছো। সো নেক্সট আমরা ইনশাল্লাহ তোমাদের রেসপন্স ভালো থাকলে অবশ্যই ক্লাস নিব, এন্ড আশা করি তোমরা অনেক ভালো পরিমাণে একটা সাপোর্ট পাবা। সো থাকো, ভালো মতো পড়ো, এবং বই থেকে এখন পড়া শুরু করো, যেহেতু প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবে তত আর কি তোমার জিনিসগুলো ভালো মতো আয়ত্তে থাকবে। সো তুমি রসায়ন বিচিত্রা বইটা সংগ্রহ করে ফেলো, পাশাপাশি এক্সাম হবে, এক্সামটা অংশগ্রহণ করো। সো ধন্যবাদ নেহমাতকেও, খুব ভালো ছিল। ওকে, ফাতিমা সুলতানা সি বলছে ও অথবা আগের কোন একটা কোশ্চেন অ্যান্সার দিচ্ছেন, এটা হয়তো স্লো, সমস্যা নাই। আচ্ছা, রিলস দেখছিলাম ভাইয়া, আপনার লাইভ দেখে পুরো ক্লাসটা করলাম। আচ্ছা যাক, কাজের কাজ হয়েছে আর কি। ফেসবুকে হচ্ছে একটাই সমস্যা, রিলস আসলে সারাদিন রিলস দেখতে দেখতে আসলে আমাদের কনসেন্ট্রেশন পাওয়ারটাই কমে গেছে। এই জন্য আসলে লাইভ ক্লাস আমরা করতেই চাই না, আমরা সবাই হচ্ছে এখন রেকর্ডের দিকে ছুটে গেছেন। রিলস এর মাধ্যমে 2-3 সেকেন্ডের ভিডিও দেখে তোমরা হচ্ছে শর্টকাট শেখো, লং ক্লাস কেউ এখন আর করতে চাও না। আজকে প্রায় আমরা 1 ঘন্টা 54 মিনিট, মানে অলমোস্ট 2 ঘন্টার ক্লাস নিয়েছি, আর তোমরা ছিলে আমার সাথে। অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ছিল, আশা করি অনেক কিছু জানতে পারছো এখান থেকে আর কি। ওকে, সো তোমাদের জন্য শুভকামনা থাকলো, কারণ দিন শেষে তারাই চান্স পায় যারা আসলে এই কষ্টটা মানে সহ্য করতে পারে। কারণ ওই রিলস তো সবাই দেখতে পারে, বাট ক্লাস কে করতে পারে, নিজেকে বারবার মনে হবে একটু রিলস দেখি রিলস দেখি, বাট সেখান থেকে নিজেকে কন্ট্রোল করে তোমরা ক্লাসটা করছো শেষ পর্যন্ত। So, এটার প্রতিদান তোমরা ইনশাল্লাহ পাবা, সেই দোয়া আমি করি, এন্ড এটা ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবে আর কি। ওকে, তোমরা অনেক ভালো একটা রেজাল্ট করবা। ওকে, হ্যাঁ, আমার অনেক ভালো রিভিশন হলো, থ্যাংক ইউ। ওকে, সবাই ভালো থাকো, অ্যাডমিশন ওয়ারিয়ার্স এর সাথে থাকো, জয় কোহলির সাথে থাকো, ইনশাল্লাহ অনেক ভালো পরিমাণে একটা সাপোর্ট তোমরা পাবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।